একটা স্লোগান মির্জা ফখরুল সহ বিএনপির লোকজনের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে, নির্বাচন 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 নির্বাচন, আগে চাই নির্বাচন পরে চাই নির্বাচন। কারণ কি জানেন? কারণ একটা, বাংলাদেশে একজন কিংবদন্তি এই মুহূর্তে রুল করছে। ওই কিংবদন্তিকে সরানো ভারতের জন্য ফরজে আইন হয়ে গেছে। ওই কিংবদন্তিকে যদি বাংলাদেশ থেকে তাড়ানো না যায়, তাইলে বাংলাদেশে যেসব রাজনৈতিক পতিতারা আছে, মির্জা ফখরুলের মতো, সালাউদ্দিনের মতো, সামা ওবায়দের মতো, এদের মতো, আমির খসরু মাহমুদের মতো, ইকবাল টুকুর মতো, ইকবাল হোসেন টুকুর মতো, মির্জা আব্বাসের মতো, এদেরকে থাপ্পড় চোপাড় দিয়া রয়ের খাঁচায় ঢুকানো যাবে না। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে সফর করেছেন এবং ইতিহাস গড়েছেন 4 দিন সফর করে। জাতিসংঘের মহাসচিব এর আগে হয়তোবা কোনো দেশের 4 দিন সফর করেন নাই। তো জাতিসংঘের মহাসচিবের সফর এবং ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য কারা কাজ করছে, ভারতীয় এজেন্ডা এবং বাংলাদেশের দূষররা কেন ডক্টর ইউনূসের সফলতাকে দামাচাপা দিয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে যাচ্ছে, এবং আলোচনা শুনলে যে আলোচনা আপনাদের দেখাবো সেটা শুনলে বুঝতে পারবেন যে ভারতের একমাত্র গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের নির্বাচন নয়, ডক্টর ইউনূসই হচ্ছে মূল টার্গেট, তাকে সরাতে হবে। চলুন আমরা জ্যাকব মিন্টুর সহ আর কয়েকজনের আলোচনা শুনবো। অনারেবল অ্যান্টোনিও গুটেরেস, জাতিসংঘের মহাসচিবের 4 দিন বাংলাদেশ সফর নিয়ে আমি একটু কথা বলবো, এটা নিয়ে আলাপ আলোচনার দরকার আছে। এবং আরেকটা আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কনফিউজ ছিল, সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, মোটা চাল না টাকা পয়সা, ভারতের পাচাটা না আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের সংস্কার কর্মসূচি কমপ্লিট করার পরে নির্বাচন। বিষয়গুলো এরকম ছিল। এবং আরো একটা বিষয়, নারী এবং শিশুদের উপরে যেভাবে অত্যাচার ধর্ষণের কথা দেশব্যাপী করা হচ্ছে, বলা হচ্ছে, নিউজ পেপারে করা হচ্ছে, এগুলোর উপরে আমরা একটা মন্তব্য করব। আর একটা বিষয় আমি মন্তব্য করতে চাচ্ছি যে ট্রানজিটের উপরে বাংলাদেশ গত 16 বছরে বাংলাদেশ গভর্নমেন্ট কত টাকা খরচ করেছে এবং বাংলাদেশের এ যাবৎকাল কত টাকা কালেক্ট করেছে ট্রানজিটের ফি বাবদ ভারতীয়দের কাছ থেকে, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, ইদানিং বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের বামপন্থী কিছু লোকজন, এদের মুখে স্রেফ একটাই স্লোগান, যে স্লোগানটা ভারতের। আগে বিএনপির স্লোগান ছিল বাংলাদেশ জিন্দাবাদ, আর এখন ভারত একটা স্লোগান মির্জা ফখরুল সহ বিএনপির লোকজনের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে, নির্বাচন 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 নির্বাচন, আগে চাই নির্বাচন পরে চাই নির্বাচন। কারণ কি জানেন? কারণ একটা, বাংলাদেশে একজন কিংবদন্তি এই মুহূর্তে রুল করছে। ওই কিংবদন্তিকে সরানো ভারতের জন্য ফরজে আইন হয়ে গেছে। ওই কিংবদন্তিকে যদি বাংলাদেশ থেকে তাড়ানো না যায়, তাইলে বাংলাদেশে যেসব রাজনৈতিক পতিতারা আছে, মির্জা ফখরুলের মতো, সালাউদ্দিনের মতো, সামা ওবায়দের মতো, এদের মতো, আমির খসরু মাহমুদের মতো, ইকবাল টুকুর মতো, ইকবাল হোসেন টুকুর মতো, মির্জা আব্বাসের মতো, এদেরকে থাপ্পড় চোপাড় দিয়া রয়ের খাঁচায় ঢুকানো যাবে না। তো বাংলাদেশে যে লিজেন্ড আছে তাকে সরানোর একটা মাত্র রাস্তা তারা খুঁজে পেয়েছে, সেটা কি জানেন? নির্বাচন নির্বাচন। গত 17 বছরে হাসিনার একটা বালের টোক্কা দিতে পারে না মির্জা ফখরুল। মির্জা ফখরুল হাসিনার ছায়ার নিচে মুখ পেতে রয়েছে, কখন পেশাব করে দিবে সেই মির্জা ফখরুল এখন রাস্তায় দাঁড়ায় বলে নির্বাচন নির্বাচন, বুঝি না সুঝি না নির্বাচন। এখন আজকের এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমার কাছে কেন জরুরি ছিল? একটা কারণে, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এই 4 দিন ওখানে থেকেছে। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনাদের কাছে টেলিফোন আছে, আপনাদের কাছে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এবং আপনারা যে কোনো জায়গায় গুগল করে একটা জিনিস দেখেন, জাতিসংঘের মহাসচিবকে আপনারা গত 100 বছরে কোন একটা দেশে দেখেন তো 4 দিন এভাবে থাকে কিনা? জাতিসংঘ মহাসচিব তৃতীয় বিশ্বের একটা দেশে 4 দিন এভাবে অবস্থান করে কিনা? এবং এই অবস্থানের কৃতিত্ব বাংলাদেশে নিতে পারে বাংলাদেশি 20 কোটি মানুষের দোয়া, আশীর্বাদ এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শকবৃন্দ, এটা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আমার সাথে জয়েন করবেন নিউ ইয়র্ক আমেরিকায় ফিজিশিয়ান হিসেবে কর্মরত
ডক্টর খন্দকার মাসুদ রহমান। আমার সাথে জয়েন করবে প্যারিস থেকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, এবং নিউ ইয়র্ক থেকে জয়েন করবে উই আর দ্য পিপলের ডিরেক্টর অফ অপারেশন নিরুনিরা। আসুন আমরা আমাদের গেস্টদের সাথে তাদেরকে স্ক্রিনে নিয়ে আসি। মাসুদ ভাই, প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হোপফুলি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম জেকব মিল্টন ভাই, আপনাকে অনেক সালাম। আপনি অত্যন্ত রিকোয়ার্ড দিনগুলোতে সামনে এসেছেন সাহস নিয়ে, আর আপনার সমস্ত দর্শক বৃন্দের কাছে সালাম। এবং আজকের আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন, কাজী আব্দুল্লাহ ভাই, নিরুনিরা আপা, আপনাদের সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বাগত জানাচ্ছি কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি অত্যন্ত কৃতজ্ঞ মামুন ভাই, প্যারিসের থেকে আমি আর আপনি মাঝে মাঝে সময়ের গ্যাপে আমরা ভুলে হচ্ছে ইকো হচ্ছে। মিল্টন ভাই একটু ইকো হচ্ছে, শোনা যাচ্ছে। আপনি এক কাজ করেন, আপনার ফোনটাকে একটু টার্ন অফ করেন এবং আপনি টার্ন অফ করেন, তারপরে 2 সেকেন্ড থেকে আবার ব্যাক করেন, তারপরে আবার কানেক্ট হন। আপনার ফোনের সমস্যা, আমাদের এখানে ঠিক আছে। আপনি অফ করেন, আপনার ফোনটাকে অফ করেন, অফ করে তারপরে আবার আসেন, চলে আসেন। নিরুনিরা, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হোপফুলি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, জি থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাসুদ ভাই, আমি আপনার কাছ থেকে একটু আলোচনা করতে চাচ্ছি। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে 4 দিন থেকেছে। আমি দর্শকদের বলেছি যে গত 100 বছরের ইতিহাসে আপনারা খুঁজে দেখেন জাতিসংঘের মহাসচিব কোন দেশে গিয়ে 4 দিন অবস্থান করেছে। আপনি এই বিষয়টার উপরে যদি একটু আলোকপাত করেন, আমি কথাটাকে কতটা ঠিক বলেছি, কতটা ব্যাঠিক বলেছি। এই 4 দিন একটা দেশে, তৃতীয় বিশ্বের একটা দেশে এভাবে অবস্থান করাটাকে আপনি কিভাবে দেখেন, ডক্টর মাসুদ রহমান? এটা হচ্ছে আউট অফ এনি প্রেসিডেন্টস। এমন কোন প্রেসিডেন্টস আমার অন্তত জানা নেই। আপনার দর্শকেরা যদি গুগল করে বের করতে পারে আমি ধন্য হব। 4 দিন সেক্রেটারি জেনারেল অফ ইউএন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কখনোই আমার জানা মতো থাকে না। এটা থাকার অর্থ হচ্ছে, টু মি ইট ইন্ডিকেটস that this gentleman is giving full-fledged importance of Bangladesh. বাংলাদেশকে বিশ্বের লেভেলে, আলোচনার লেভেলে একটা উঁচু জায়গাতে নিয়ে এসছে, রেসপেক্টফুল প্লেস। 2 নাম্বার, বাংলাদেশের হোয়াট এভার ইজ দি প্রবলেম, সেগুলো ইম্পর্টেন্স এখন পাচ্ছে সারা পৃথিবীর স্টেজের উপর। Number 3 is the main thing that he clearly indicates that United Nations recognizes the gentleman called Professor Yunus. তাকে যে অসম্ভব রেসপেক্ট করা হয়, তাকে বন্ধু হিসেবে দেখে, আমরা জানি এটা, বাট হি ইজ প্রুভিং ইট অলসো যে বাংলাদেশে 4 দিন উনি থাকছেন। কোনো 4 days is a lot of time for a UN Secretary General. উনি থেকেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে সবগুলো জায়গাতে গিয়েছেন। Can you imagine that he is wearing a Punjabi, a local dress? Can you imagine he's sitting for fasting and iftar just to declare his participation বা তার একাত্মতাবোধ এই সমস্ত মানুষের সঙ্গে? এবং যিনি ডেকে এনেছেন প্রফেসর ইউনুস, তার সঙ্গে। প্রফেসর ইউনুস পাঞ্জাবি পরেন, উনি গুয়েটারেস সাহেবও দেখেন না, গুয়েটারেস সাহেব এরকম ধরনের ড্রেস খুব একটা পরেছে, খুব একটা পাওয়া যাবে। বাংলাদেশে উনি পাঞ্জাবি পরে এসেছেন। কোন একটা ফোনে সমস্যা হচ্ছে। জি, মামুন ভাই, আপনি আপনার আগের ফোনে আসেন, আপনার ফোনে সমস্যা হচ্ছে। আগের ফোনে আপনি টার্ন অফ করেন, আপনার ফোনে সমস্যা। জি, মাসুদ ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, তো এই তার 4 দিনের প্রত্যেকটা ইভেন্ট যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এই রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের সংস্কারের ব্যাপারগুলো, বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতাবোধ ঘোষণা করা, এটা একটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় এটা একটা বিশাল সম্মানের ব্যাপার। বাংলাদেশের গুরুত্ব এখন অনেক উপরে, অচেনা বাংলাদেশ নয়, এটা অনেক উপরে। এবং সবাই দেখছে যে বাংলাদেশ ইজ লেড বাই সামবডি যাকে সারা পৃথিবীর লোকেরা এখন চেনে। অ্যান্ড ইউনাইটেড নেশনস মানে আমাদের মেনে নেওয়া গ্লোবাল মোড়ল যাকে বলি আমরা,
হ্যাঁ, উনি ওনার পাওয়ার নেই লাইক আমেরিকান ও রাশিয়ান প্রেসিডেন্ট, কিন্তু ওনার সম্মানটা ওই কাতারে। এত সম্মানীয় ব্যক্তি এখানে 4 দিন থাকছেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূসের মতন প্রাতঃস্মরণীয় মানুষ যদি না থাকতেন তাহলে আমরা এটা পেতাম না। অনেক ধন্যবাদ প্রফেসর ইউনূসকে। আশা করি উনি আরো কথা হবে আপনার সাথে। আশা করি উনি আরো অনেক বছর আমাদের রাষ্ট্রের মাথা হয়ে থাকবেন। ধন্যবাদ। নিরুনিরা আপনার কাছে, আপনি যদি নিরুনিরা আপনি একটু ডান পাশে আসেন, আপনার ফেসটা পুরো আসছে না। ওকে ওকে, আপনি একটু নিচে নামেন, একটু মাথাটা একটু যদি নিচে নামান। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি আমার কাছে রীতিমতো লজ্জা লাগে যে আপনি একটা রাজনীতির সাথে জড়িত, আপনার রাজনৈতিক দলের মহাসচিবকে আমার আর মাসুদ ভাইয়ের একটা সময় ক্রুসিফাই করতে হবে। এখন রাজনৈতিক দলের কর্মী হিসাবে না, আপনি একটা মানবাধিকার সংস্থার আপনি ডিরেক্টর অফ অপারেশন, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এবং আপনি সচেতন একজন বাংলাদেশী, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি একটু বিবেচনা করেন যে বিশ্ব বরেণ্য জাতিসংঘের মহাসচিব পৃথিবীতে কোন দেশে গিয়ে এভাবে 4 দিন থাকে না। এভাবে 4 দিন ওই দেশটার ডেভেলপমেন্ট নিয়ে, কোঅপারেশন নিয়ে, হেল্প নিয়ে এভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকেন না। এই টোটাল বিষয়টাকে ব্যক্তি হিসাবে আপনি কিভাবে দেখেন, বাংলাদেশী একজন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ সো মাচ জেকব ভাই, খুব সুন্দর একটা পয়েন্ট আমাদের সামনে আসছে। সেটা হলো যে দেখেন, আমরা সবসময় দেখে আসছি যে সম্মান এবং পাওয়ার এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। কেউ কারোর সাথে কিন্তু মানে কম্পিট করার কথা বলবো না, মানে যে সম্মান যে জিনিসটা, সেটা একমাত্র আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে থাকার জন্যই কিন্তু এটা আসছে। আজকে 4 দিন যে সে ওখানে থাকছেন, মানে এটা মানে আপনার আমার জন্য না, এটা শুধু একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সে ওখানে আছে। শুধু তাই না, আজকে আমাদের বাংলাদেশটা কোন স্থানে গিয়ে পৌঁছেছে, যে এগুলো যে বিচার বিশ্লেষণের যে সাবজেক্ট গুলো আছে সবকিছু দেখে ওখানে সে আছেন। এবং ওখানে যে এখন যে তদন্তের বিষয়গুলো, ওখানে যে কিছু কিছু বিষয় আছে যে এখনো আমাদের দেশের পলিটিশিয়ানরা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু এই সব বিষয়গুলো এখন আরো ক্লিয়ার হয়ে যাবে পৃথিবীবাসীর কাছে। এতদিন আমাদের দেশবাসীর কাছে অনেক কিছু জানা অজানার বিষয় ছিল, এখন দেখবেন যে পর্যায়ক্রমে একটা এখন পৃথিবীবাসী সবাই জানবে যে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছিল এতদিন। গত 16 বৎসরের ইতিহাস এখন খুব ক্লিয়ার ভাবে তুলে আসবে। আর এটার জন্য এখন যেটা আমি বলবো, সেটা অনেকেরই গায়ে ব্যথা হয়ে দাঁড়াবে, অনেকের ঘুম হারাম হয়ে যাবে। আর অলরেডি ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, কারণ ঘুম যে হারাম হয়ে গেছে অনেকের, এটা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মানে যে নেগেটিভ যে প্রভাকাণ্ডা এগুলো কিন্তু বেরিয়ে আসছে, এবং অদূর ভবিষ্যতে আরো বেশি বেরিয়ে আসবে। এখন যে যদি আপনি দলীয়করণের কথা বলেন, যে এখন না আমাদের যে অবস্থা, দল মত নির্বিশেষে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। কেন এটা দাঁড়াতে হবে? অন্য বিষয় আমি আপনার কাছে একটা কথা বলি, একা একা একটু চিন্তা করে দেখেন। জাতিসংঘের মহাসচিব, অনেকে বলবে 4 দিন বাংলাদেশে আছে তো বাংলাদেশে থাকলো, কি হয়েছে, এমন বিশাল কি? কিন্তু একটা কথা আপনাকে বলি, জাতিসংঘ পৃথিবীর প্রত্যেকটা দেশকে রিপ্রেজেন্ট করে, এবং এই যে প্রত্যেকটা দেশকে রিপ্রেজেন্ট করে তার হেডকে অ্যান্টোনিও গুটেরেস, এই মহাসচিব। এখন এই মহাসচিব কোথায় আছে? পৃথিবীর সব দেশের প্রেসিডেন্টরা যখন ওনাকে খুঁজে তখন জিজ্ঞাসা করে মহাসচিব এখন কোথায়, বলে উনি তো এখন বাংলাদেশে। প্রত্যেকটা দেশ জানে এই 4 দিন মহাসচিব কোথায়, মহাসচিব এখন বাংলাদেশে। উনি বাংলাদেশে কেন? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের যে রিফর্ম করছে, সংস্কার করছে, যে সংস্কারের জন্য যে কাজ হাতে নিয়েছে ওটা সহযোগিতা করছে। জাতিসংঘ মহাসচিব এখন কোথায়? উনি রোহিঙ্গাদের সাথে 1 লক্ষ মানুষের সাথে ইফতারি করছে।
পৃথিবীটা এখন আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা যেই পর্যায়ে গিয়ে দাঁড় করালো এই 4 দিনের অবস্থান, বাংলাদেশের মানুষ আপনার কি মনে হয় এটা তারা অনুধাবন করছে? আমার তো মনে হয় 20 কোটি মানুষ অনুধাবন করছে, শুধু করছে না, ভারতীয় দালাল শ্রেণী হারামজাদা শুয়োরের বাচ্চারা, এর বাইরে জনগণ কিন্তু এটা অনুধাবন করে। আপনি কি মনে করেন আমি রাইট বলছি, নাকি আপনার মনে হয় আমি ভারতীয়দের প্রতি একটু বেশি সমালোচনা করলাম? অফকোর্স আপনি রাইট বলছেন, এখানে বিন্দু মাত্র সন্দেহ কোনো জনগণের মধ্যেই নাই। কারণ একটা জিনিস আমাদের দেশের জনগণ এখন বুঝতে মানে সার্থক আমাদের দেশের জন্য, যে এটা যে ভারত যে আমাদের শত্রু, এই জিনিসটা বাংলাদেশের 20 কোটি মানুষ সবাই জানতে পারছে, বুঝতে পারছে, এবং সবার ব্রেনে যে সাবজেক্টটা ধারণ করছে তারা এখন কে আমাদের শত্রু। তো এটাই আমাদের দেশের জন্য সবচেয়ে বড় অর্জন। আর এখন এটা প্রতিকার করার জন্য আমাদের যেভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব। ওকে, নিরুনিরা ঠিক বলেছেন। কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি অত্যন্ত খুশি, আপনার ফোন কি ঠিক হয়েছে আমার মনে হয়? হ্যাঁ, ঠিক আছে। ওয়ান্ডারফুল। মামুন ভাই, আমি মাসুদ ভাই এবং নীরা আমরা কথা বলছিলাম, পৃথিবীর জাতিসংঘের মহাসচিব কোন দেশে গিয়ে 4 দিন থাকে নাই। পৃথিবীর ইতিহাসে নাই যে জাতিসংঘ মহাসচিব কোন একটা দেশে গিয়ে কন্টিনিউয়াসলি পাঞ্জাবি পইরা, পাঞ্জাবি গায়ে দিয়া, মুসলমানের মতো পাশে দাঁড়াইয়া 1 লক্ষ রোহিঙ্গাদের পাশে দাঁড়াইয়া সে ইফতার করছে এবং 4 দিন বাংলাদেশের সংস্কার নিয়ে কথা বলছে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলছে, বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াপনা নিয়ে কথা বলছে, কিন্তু একটা জিনিস নিয়ে কথা বলে নাই। ওই জিনিসটা সবার পিছনে রাখছে যে সব সংস্কারের পরে নির্বাচন নির্বাচন নির্বাচন, ভারতীয় স্লোগান, সারে জাহাঁ সে আচ্ছা নির্বাচন নির্বাচন নির্বাচন, এটা নিয়ে কথা বলে নাই। এই সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন কাজী আব্দুল্লাহ আল মামুন? দেখুন, এই সরকার যেভাবে হোক ক্ষমতা এসছে সেটা কিন্তু এক ধরনের জনগণের ম্যান্ডেটই, মানে গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে বিপ্লবী প্রক্রিয়া, যেটাকে আমি বলি সেমি অভ্যুত্থান। তো সেইখানে জনগণের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন নাকি প্রফেসর ইউনূসকে মনোনীত করেন, তখন কিন্তু কোনো রাজনৈতিক দল কিংবা কোনো কোটারই কিন্তু বিরোধিতা করে নাই। এর মানে নির্বাচন মানে কি? জনগণের প্রতিনিধিত্ব, মতামত, সেটা তো একটা হয়েই গেছে। আর এখন যে নির্বাচনের কথাটা যারা বলছে, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বিশেষ করে বিএনপি, জামাত কিংবা জাতীয় পার্টি, যাই বলেন না কেন, এরা এখন ভারতের প্রেসক্রিপশনে ওই নির্বাচন খেলা খেলতে চাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের সংস্কার দরকার নাই। গত 53-54 বছরের যত ধরনের পরিবারতান্ত্রিক, যত রকম লুট, তারাজ, খুন, খারাপি, মানে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আজকে নতুন করে একটু আশার সঞ্চার দেখছে। অলরেডি 7 মাস তো মোটামুটি প্রফেসর ইউনূস যেভাবে হোক, উনি যেই পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন, তাকে তো সেই ধরনের সহযোগিতা করা হয় নাই। এবং মূলত এই যে জেনারেল ওয়াকারই সব জায়গায় বাধা সৃষ্টি করে আছে। এখন আইন শৃঙ্খলা যতটুকু আপনারা দেখছেন আরো অনেক উন্নত হওয়ার কথা ছিল, বিচার ব্যবস্থাটা আরো দ্রুত আগে যাওয়া উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যদি আমাদের আলোচনাটা শুধু ওই নির্বাচন কেন্দ্রিক নিয়ে যায়, সংস্কার কেন্দ্রিক নিয়ে যায়, আমার মনে হয় এটাও ঠিক না। এখন আমাদের একটাই জিনিস দরকার, সেটা হলো যে হাসিনার যে প্রেতাত্মা যারা এখনো আছে চারপাশে, যেমন ওয়াকার সহ সেক্রেটারিয়েটে, যেখানে ব্যবসা বাণিজ্য, মিডিয়া, সবগুলোকে একেবারে গ্রাম থেকে শহর পর্যায়ে যদি অন্ততপক্ষে এদেরকে বিচার আওতায় আনা হয়, এদের লুণ্ঠিত সম্পদ যদি জনগণের মাঝে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কি করা দরকার? সেখানে তো আমাদের এত তড়িঘড়ি করা সম্ভব না। আচ্ছা, এখন যদি বলেন যে আচ্ছা বিএনপি তো 15 বছর ছিল, হাসিনা তো 17 বছর ছিল, জাতীয় পার্টি তো 9 বছর ছিল, তো তারা এখন যে নতুন কথাগুলো বলছে, আমার মনে হয় প্রফেসর ইউনূসকে এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু সাজেশন দেওয়া দরকার। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন আছে যারা প্রগতিশীল বামপন্থীরা, তারা সমাজ বিপ্লব চিন্তা করে, আমরাও চিন্তা করি, কিন্তু আসল কর্মসূচি হিসাবে এখন এর চেয়েও আমাদের কোনো বেটার প্রফেসর নাই। আমি অনেক সময় বলেছি যে এখন যে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে আওয়ামী বামরা যে খুব মাঠে পড়ে গেছে, একটা সাধারণ একটা ইস্যু দরকার। তো সেইখানে আমাদের মনে হয় আমাদের মূল ইস্যুটা ছিল যে এত নির্যাতন, খুন, গুম, বিশেষ করে গত আপনার এই যে 16 বছরের শেষে যে গণঅভ্যুত্থানের যে ভিতর দিয়ে
যে এতগুলো লোক মারা গেল, মাত্র 20 দিনের মধ্যে প্রায় 2000-এর অধিক মারা গেছে, এখনো গুমের ইতিহাস এবং লিস্ট আমরা পাই নাই, তারপর কত লোক আহত হয়েছে। তো সেইগুলোকে উদ্ধার করতে গেলে তো অনেক সময় লাগে। এটা অনেক র্যাপিড হবে যদি ওয়াকারকে উনি স্যাক করেন এবং নতুন সেট আপটা করেন। এখন আর্মি হলো একটা রাষ্ট্রের মূল কর্ণধার, পুলিশগুলো তারা, এখন পুলিশগুলোকে রিফর্ম করা হয় নাই, বিডিআর জেনোসাইড গুলো হয় নাই, অনেক জেনোসাইড, অনেক হত্যা। কাজে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এক ধরনের মানে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। তবে এটা সত্য যে জেনারেল ওয়াকারকে ক্ষমতা রেখে উনি কোনো ধরনের রিফর্ম করতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি জাতিসংঘের একজন আসছেন, ওনার সাথে ওনার দীর্ঘ পরিচিত ছিল, এটাও সত্য কথা যেটা আপনি বললেন যে মিল্টন ভাই, যে 4 দিন কখনো এরকম থাকে না। এখন রোহিঙ্গা সমস্যাকে যদি উনি আন্তর্জাতিক ভাবে নিয়ে এটাকে সমাধান করতে পারে তাহলে খুবই ভালো কথা, এতদিন তো আমরা করতে পারি নাই। তো আমরা কিছু সময় দেই, আমরা কিছু সহযোগিতা করি, রাতারাতি যেমন বিপ্লব হবে না, একটা বিপ্লব দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আছে। এখন উনি বলেছেন উনি অল্প সময়ের জন্য আসছেন, ট্রানজিশনাল। এখন ট্রানজিশনাল বলতে যে প্রথমে তো দুইটা জিনিস, একটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি, খুন খারাপ, এগুলো বিচার করা এবং মানুষের মৌলিক যতটুকু পারে, অর্থাৎ পশ্চিমা দেশের হিউম্যান রাইটস গুলো বাস্তবায়ন করে দিয়ে তারপর নির্বাচনের কথা। এখন কোন ধরনের নির্বাচন আমি পক্ষে না। ওকে মামুন ভাই, আপনি খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলছেন, আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আমি আসতেছি। আচ্ছা ডক্টর মাসুদ ভাই, আমাকে একটা কথা বলেন, গত 17 বছরে, আমি 17 বছর বলবো না, রোহিঙ্গারা বাংলাদেশে আসার পরের থেকে আজ অবধি হাসিনার কি এক্স্যাক্টলি কোন প্ল্যান ছিল এই রোহিঙ্গাদের আবার রাখাইনে বা বার্মায় পাঠাবে এবং তার কথার কোনো মূল্যায়ন পৃথিবীর কেউ কোথাও করছে, ইনক্লুডিং জাতিসংঘ? ভারত যেখানে, ভারতের কোলে গিয়ে বসে আছে এই মাগি, ওই ভারত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে জাতিসংঘে বাংলাদেশকে সাপোর্ট করে নাই। মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফোকাস করে যে রোহিঙ্গাদের 5 লক্ষ 10 লক্ষ বাংলাদেশে যা আছে তাদেরকে রাখাইনে পাঠাতে হবে যে কোনো মূল্যে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনিশিয়েটিভটা যদি এককভাবে দেখি, সাবজেক্টটা কি আমি এটা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো হলে আবার ওই রাখাইনদের যে রোহিঙ্গারা যেখানে পড়ে আছে ওখানেই পড়ে থাকবে, এই সমস্যার সমাধান হবে না উইদাউট দ্য প্রেজেন্স অফ ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি কি একটু বাড়াইয়া বললাম? না না, দিস ভেরি মাচ কারেক্ট। আমরা দেখেছি শেখ হাসিনা ওখানে আনার ব্যাপারে বহু লোকই বলে থাকেন যে ওনার একটা মনে মনে আশা ছিল যে উনি তো প্রচুর পিএইচডি পেয়ে গেছেন খুব তাড়াতাড়ি, উনি একটা নোবেলের অপেক্ষা করতেছিলেন। এক সময় আমার এক ভাই পিএইচডি করতেছিল প্রায় 4-5 বছর সময়। তো মাই মাদার ওয়াজ ভেরি অ্যাংশিয়াস যে কি ব্যাপার, শেখ হাসিনা এত তাড়াতাড়ি পিএইচডি পায় কয়েক মাসের মধ্যে, তোদের এত সময় লাগে কেন? তো শেখ হাসিনার পিএইচডি সম্পর্কে বেশিরভাগ লোকের ধারণা নাই উনি কিভাবে পাচ্ছেন। ওনার নোবেলের একটা চিন্তা ছিল, এছাড়া কোনো চিন্তা উনি করেন নাই। আর একটা গর্ব ছিল, একটা ব্র্যাগিং ছিল, সেটা একটা ফলস ব্র্যাগিং। সেটা ছিল যে আমার বোন আমাকে বলেছে তুমি যদি 18 কোটি লোককে খাওয়াতে পারো তাহলে এই কয়েক লক্ষ লোককে কেন খাওয়াতে পারো? তুমি খাওয়াও না। উনি কখনো খাওয়ায় নাই, উনি খেয়েছেন এদেশ থেকে, এদেশের লোকেরা নিজেরা কষ্ট করে আর্ন করে খেয়েছে, আর উনি সে তার থেকে উদ্বৃত্তকে বাঁচিয়ে নিয়ে উন্নতির নামে বিভিন্ন পয়সা খেয়েছে, উনি খাওয়ান না। এইটা নিয়ে একটা ব্র্যাগ করার ওনার একটা সবসময় চিন্তা ভাবনা ছিল। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে she has done almost nothing। শুধুমাত্র টার্কির প্রেসিডেন্টের ওয়াইফ, এরদোয়ানের ওয়াইফ, he came as a মুসলিম, মুসলমানদের উপরে অত্যাচার দেখার জন্য উনি এসেছিলেন, সেটাকেও ভালোভাবে শেখ হাসিনা হ্যান্ডেল করতে পারে নাই। he could not do anything about it, whereas এখানে Professor Yunus has told so nicely what a diplomatic way of speaking something, যে আমরা respected Secretary General, we want to have this iftar next year in their house. My God, in their house, তার মানে 1 বছরের মধ্যে প্লিজ সলভ করেন। in other words, the language is so diplomatic, so polished, ভাই আমার দিতে হইবে এই টাইপের কথা উনি বলেন নাই। he has said in a real gentleman's way যে আমরা এই যে আজকে ইফতার করতেছি এদের সাথে, and you are all happy, let's make this day in their own house. in other words, please make an arrangement যেন এন্টায়ার এই রোহিঙ্গারা যেন তাদের জায়গায় যেতে পারে, শান্তিতে থাকতে পারে, রোজা রাখতে পারে, ইফতার করতে পারে এবং আমাদেরকে দাওয়াত দিতে পারে। lot of things he has told in one sentence. এই মেধা আমি যখন খোঁজাখুঁজি করি আমাদের রাজনীতিবিদদের মধ্যে, উইথ অল ডিউ রেসপেক্ট, আপনাদের অনেক মেধা আছে, এই মেধা আমি দেখি না ভাই। I don't see that.
আমি মানে আমরা যদি ঠান্ডা মাথায় একটা কথা, আমি যে কথাটাকে কনক্লুড, এই বিষয়টা নিয়ে আমি কনক্লুড করতে চাই। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্জন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যেই ইনফ্লুয়েন্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই দূরদর্শিতা, আজকের যদি কোনো ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপ্লেস করা হয় এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে, আপনার কি মনে হয় এই রোহিঙ্গা সমস্যার সমাধান কোন বিএনপির দ্বারা, কোন জামাত দ্বারা, বাংলাদেশের কোন রাজনৈতিক দল দ্বারা এটা কি করা সম্ভব? ডক্টর মাসুদ। না, এক নম্বর সম্ভব না, তাদের ওই স্কিল নাই। দুই নম্বর তারা করতেও চাবে না। এই বিপদটা থাকলে পরে এইটাকে বিক্রি করে তারা বিভিন্ন পলিটিক্স করতে থাকবে। দিস এ হিউজ অ্যাসেট ফর দেম। এটা নিয়ে বিভিন্ন পলিটিক্স করতে থাকবে, টাকা পয়সা আনা, এদেরকে ভরণ পোষণ দেওয়া, এটা বিরাট ভাগের ব্যাপার আছে। এরা ওইটা নিয়ে ব্যস্ত, এত নিচু লেভেলে থাকবে। দে উইল নট গো টু দি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, যে একটা দেশের বিতাড়িত জনগণকে আবার রিপ্লেস করা, রিহ্যাব করা তাদের জায়গাতে, এগুলো বুঝেই না এরা। হাউ টু ডিল ইট, আই ডোন্ট থিঙ্ক দে আন্ডারস্ট্যান্ড ইট এন্ড দে আর নট ইন্টারেস্টেড ইন ইট। তারা এটা করবেও না কখনো। ডক্টর মাসুদ, আপনি কি বলতে চাচ্ছেন যে এক প্রকার ছেলে ধরা আছে বাংলাদেশে, তারা সুস্থ শিশুকে চুরি করে হাত পা ভাঙ্গা লুলা বানাইয়া খয়রাত করার জন্য, রাস্তাঘাটে বসায় রাখে ভিক্ষা অর্জনের জন্য? এখন আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলের লোকজন, না সেটা হাসিনা হোক, খালেদা হোক, এরশাদ হোক বা অন্য দল হোক, তারা এই রোহিঙ্গাদের ওই ভিক্ষুক বানায়া জাতিসংঘ থেকে ভিক্ষা কালেক্ট করার ধান্দা তাদের, কারণ ওখানে পয়সা আছে? আপনি কি এটা মিন করছেন? আই থিঙ্ক দ্যাট আমি অনেকটা সেভাবেই বলতে চাচ্ছি যে আসলে এদের প্রত্যেকটা হিসাব হলো পয়সার। আমি একটা ছোট্ট এক্সাম্পল উইথ ইউর পারমিশন দেই। কেন একটা দল, বিশেষ দল, বারবার করে লোকাল ইলেকশন পরে চাচ্ছে? ভাই, তোমার কি সমস্যা? লোকাল ইলেকশন আর এই ইলেকশন হলেই হলো? নো, লোকাল ইলেকশন কুড বি এ ট্রায়াল, লোকাল ইলেকশন কুড বি এ পাইলট প্রজেক্ট। যে এই তোমরা বলছো সরকার ইলেকশন দিতে পারবে না, দেখো হাউ দে ডু ইট। তাও দিবে না তারা। কেন? দ্য রিজন ইজ, লোকাল ইলেকশন যদি দলীয় ইলেকশনের পরে হয়, তাহলে ইচ চেয়ারম্যান হ্যাজ টু পে 1 কোটি টাকা। এরকম 700টা চেয়ারম্যানে কত 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 কোটি টাকা আসে। এটা হিউজ ব্যবসা। এই পুরো ব্যবসাটা চলে যাবে হাতের থেকে। সমস্যাটা ওইখানে, সমস্যাটা টাকার। রোহিঙ্গাও তাই। প্রতিটি ব্যাপার আমাদের এক একজন রাজনীতিবিদের বাসায় দেখছেন কি পরিমাণ টাকা পাওয়া যায়? আমাদের অত যে পরিমাণ টাকার বস্তা দেখি, আমাদের অতগুলা বিছানার চাদর নাই যতগুলা করে টাকা দেখা যায়। এত কোনাতে যেখানেই যান আপনি, কয়েক হাজার কোটি টাকা, কয়েক শত কোটি টাকা, কয়েক শত কোটি টাকার নিচে কারো টাকাই নেই। এই যে টাকাগুলি, এটাই হচ্ছে মেইন। দ্যাটস অল ইট ইজ। আজকের রাজনীতিতে, এই যে ভালো বলেছেন একজন, যে আজকের রাজনীতিতে যদি টাকার সোর্স বন্ধ করে দেন, নির্বাচন বাণিজ্য বন্ধ করে দেন, কেউ থাকবে না। খুঁজে পাবেন না কাউকে। জামাত ইসলামের কিছু লোক ছাড়া কাউকে খুঁজে পাবেন না যা রাজনীতি করবে না। দে উইল নট ডু ইট। কারণ তারা এখানে আসছেই, লেখা নাই, পড়া নাই। একজন 8 পাস এমপি আছে আমাদের। হ্যাঁ, আমি 8 পাসের বিরুদ্ধে নই। আমি তাদের তাদের যেই অনভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মানে এত নিচে যে তারা বড় কিছু ভাবতেও পারে না, এগুলো আমরা সমস্যার মধ্যে পড়ি। আমাদের এন্টার দেশ সমস্যার মধ্যে পড়ে। আপনি ঠিকই বলেছেন যে তারা এটা করার স্কিলও রাখে না, তারা করবেও না। আমার বিশ্বাস তারা এটা সলভ করবেও না। নিরুনিরা, আমি আপনার কাছে যাব। আমি ওই বাংলাদেশের ছেলে ধরা এবং ভিক্ষুক বানাইয়া মসজিদের সামনে রাস্তাঘাটে ফলাইয়া রাখে, ডক্টর মাসুদ বলছে এই রোহিঙ্গাদেরকে ওই আতুল্লুল্লাহ বানাইয়া ওইখানেই রাখবে, যাতে প্রতি বছর ইউএসএআইডি, জাতিসংঘ, বিশ্বের অন্য জগৎ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পয়সা আসে। এই পয়সায় তারা যেন বিলিয়নিয়ার হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়া এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আমি তা দেখি না। আপনি কিভাবে দেখেন নিরুনিরা? জি জেকব ভাই, আমি আপনাদের সাথে আংশিক একমত যে এটা একটা বিশাল প্রজেক্ট বাংলাদেশের জন্য। এটা দেখবেন যে বিভিন্ন পর্যায়ে গিয়ে এটা একটা শর্ট টার্ম প্রজেক্ট হবে, লং টার্ম প্রজেক্ট হবে, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার আসবে, বাট এগুলোর উপরে ভিত্তি করে এক এক সময় এক একটা প্রজেক্ট হবে এবং বিশাল একটা প্রজেক্টের জায়গা ওটা হবে, মানি মেকিং এর জায়গা ওটা হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু আমি যত দ্রুত সম্ভব এটার একটা সমাধান চাচ্ছি। কেন সমাধান চাচ্ছি? আজকে দেখেন রোহিঙ্গাদের জনসংখ্যা কতজন, তারা যদিও
মুসলমান হলেও তারা একটা গোত্র ওখানে। তাই এই গোত্রটা পর্যায়ক্রমে যখন তাদের পপুলেশন বাড়বে, এক সময় দেখা যাবে যে আমাদের সঠিক দেশের সাথে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, তখন ওখানে তারা একটা গোষ্ঠী একটা স্বাধীনতা নিয়ে আবার ফিরে আমাদের সাথে একটা ঝড় তুফান শুরু করে দিবে, যে ইন্টারনাল যে বিষয়গুলো এগুলো একটা মানে ব্যাড সিচুয়েশনে যাবে অদূর ভবিষ্যতে। তো সেই কথা চিন্তা করে আমি চাচ্ছি কোনো বিজনেসের দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এইটা মানে সলভ করা দরকার। আর এটা মনে করেন তাদের জাতিগত ভাবে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, তাদের অধিকার তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের যত রকমের সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। এবং আমাদের সর্বজন প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস সে ঠিক সেই পদক্ষেপটাই নিয়েছে এবং সেটাই করবে। আর এই বিষয়টা তাকে ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব হবে না, এবং সে এই প্ল্যানটা মাথায় রেখেই সে অ্যান্টনিও গুতেরেসকে ওখানে 4 দিন কেন এর চেয়ে যদি বেশি দরকার হয় তার ডিপ্লোম্যাটিক ওয়েতে সে ওখানে তাকে রাখবে এবং তাকে দিয়েই এই কাজটা সে সমাধান করতে মানে সফল হবেন বলে আমি আশা করি। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি নীরার কথাও শুনেছেন, ডক্টর মাসুদের কথাও শুনেছেন, আমার কথাও শুনেছেন। আমরা যদি একটা জায়গায় দাঁড়ায় বলি যে এই রোহিঙ্গা সমস্যার সমাধান ইন্ডিয়াকে দিয়ে হবে না, কারণ ইন্ডিয়া কোনোদিনই এই সমস্যার সমাধান চাইবে না, চায়না এই সমস্যার সমাধান চাইবে না। এখন তাইলে আমাদের অপশন কি? জাতিসংঘ। আমি মনে করি এই শুনেন, প্রত্যেকটা সমস্যার সমাধান মহান আল্লাহ পাক করেন। সমস্যা আল্লাহ পাক যে কোনো উপায় তৈরি হয়, কোনো একটা জাতি গোষ্ঠী বা ব্যক্তির উপরে আল্লাহ পরীক্ষা নেন এবং আল্লাহ আবার একটা সমাধান খুঁজে বের করেন। কিন্তু ব্যক্তি হিসাবে আমরা যদি চিন্তা করি, গোষ্ঠী হিসাবে আমরা যদি চিন্তা করি, at this time I think Dr. Mohammad Yunus is the only solution. Dr. Yunus is the only person in the face of the earth who can resolve this issue amicably along with the help of United Nations, and that's what Dr. Mohammad Yunus is doing. ওনাকে বাদ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব না, অন্তত এই সময় আমি তাই মনে করি। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি অন্য কিছু মনে করেন কিনা? দেখেন, দুইটা অল্টারনেটিভ আছে যেটা আপনারা প্রস্তাব করছেন, আমিও একমত যে এই সময়টা যদি ডক্টর ইউনূসকে সামনে রেখে জাতিসংঘের সহযোগিতা নিয়ে অন্যান্য দেশের পশ্চিমা দেশ এবং যারা যারা আমাদের এই রোহিঙ্গা সমস্যার সাথে সলিডারিটি পোষণ করছেন, যখন দেখেন এই যে প্যালেস্তানি ইস্যুতেও একটা পর্যায়ে চলে আসছে, যুদ্ধটা তো দেখা গেল যে একটা পর্যায়ে থেমে গেল, ইউক্রেনের অবস্থাও থেমে গেছে। এখন এইটাও এক ধরনের যুদ্ধ, আমাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, আমাদের আর্থসামাজিক উপরে চাপ সৃষ্টি হবে ভবিষ্যতে। তো সব দিক থেকে যদি চিন্তা করা যায়, এই সময়টাকে এক্সপ্লোর করার জন্য ডক্টর ইউনূসের সাথে আপাতত কোনো সমাধান নাই। এটা হলো একটা জিনিস। আর অতীতের আরেকটা যদি নজির যদি দেখি, এটাকে বলা যায় যে শহীদ জিয়াউর রহমান সেই সময়টা কিভাবে উনি সলভ করেছিলেন। উনি কিন্তু বলেছিলেন, যারা একটু স্মৃতি থেকে একটু চিন্তা করে দেখবেন, উনি বলছেন তুমি যদি না নিয়ে যাও তাহলে আমি প্রত্যেক হাতে একটা রাইফেল দিয়ে দিব আর পাঠিয়ে দিব। এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সলভ হয়ে যায়। তো আমাদের অল্টারনেটিভ রাখতে হবে যে একটা বেলিভলেন্ট ডিক্টেটরশিপের একটা যদি সরকার যদি এখন যদি ধরে নিলাম একটা বিপ্লবী সরকারের মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তাহলে যদি আরেকটা অল্টারনেটিভ হলো যে স্ট্রেইট তাদেরকে বলা যে তোমরা যদি এটাকে না নাও, প্রত্যেককে আমরা আর্মস ট্রেনিং দিয়ে তাদের স্বাধীনতা সংগ্রাম বলেন, তাদের ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন, তারা স্বায়ত্ত শাসনের জন্য হোক, তারা নিজের দেশে চলে যাবে। তাহলে কিন্তু একটা বিরাট একটা মানে চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হবে। এটা সত্য কথা যে পৃথিবীর কাছে আমরা চাইলাম, কিন্তু আমরা দেখেছি nobody gives you freedom, you have to fight for it, and nobody fights for you, you have to fight for yourself. তো বারবার আমাদের এই অভিজ্ঞতাও রাখতে হবে যে আমরা চেষ্টা করব বর্তমান সমস্যাকে আন্তর্জাতিক যে মিডিয়া কিংবা জাতিসংঘের যে মূল নেতা এখন আমাদের এখানে আছে, ওনার সহায়তা এবং ডক্টর ইউনূসের যে তার দক্ষতা, তার যে স্কিলনেস আছে এবং দেশে এবং বিদেশের সবাইকে নিয়ে যদি এই সমস্যার সমাধান করে, ইট উইল বি ট্রিমেন্ডাস সাকসেস। কিন্তু পাশাপাশি আমাদের অল্টারনেটিভ রাখতে হবে। সেইটা নির্ভর করতেছে যে আমাদের দেশের জনগণ যদি মনে করে যে ভারতের যে নীল নকশা, ভারত দুই দিকে উস্কায় দিচ্ছে, ওদিকে বার্মা সরকারকে উস্কায় দিচ্ছে, এখানে চীনেরও মানে ওখানে গ্যাস পাইপ আছে, আর দিকে আবার ইন্ডিয়ারও আছে, তাদের একটা বিরাট ব্যাপার আছে। তো তাদের এখানে গ্যাস আছে, এখানে পুরা জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি রোহিঙ্গা মুসলমানরা। তো তাদেরকে যদি
পার্মানেন্ট সরা দিতে পারে তো জায়গাটা দখল করে নিতে পারে। যেমন আপনি দেখছেন প্যালেস্টাইনের একটা লক্ষ্য ছিল জায়গাটা গ্যাস পাওয়া গেছে, এটা অনেকে জানে না, মানে যে জায়গায় গাজা ওই জায়গায় ওখানে কিন্তু মিশর এবং অন্যরা আন্তর্জাতিক স্টেক হোল্ডার ছিল, তো এখনো তারা চাচ্ছে অন্যভাবে। আমাদের উচিত হবে এইটা একসময় বাংলাদেশেরই অংশ ছিল, হিস্ট্রিক্যাল বেঙ্গলের দিক থেকে চিন্তা করেন। এখন ওইদিকে কিন্তু নাই বা গেলাম, কিন্তু যেহেতু তারা প্রায় অ্যাকসেন্টের দিকে তারা বাংলা বলে, বাংলার সাথে মিল আছে, চিটাগংয়ের ভাষার সাথে মিল আছে, ধর্মের কালচারের দিকে মিল আছে, চেহারার দিকে মিল আছে। তো কাজে এইখানে যদি আমরা একটা পর্যায়ে যদি আমরা সিদ্ধান্ত নেই এটাকে আমরা সমাধান করব, তাহলে আমাদের কি করতে হবে? একটা হলো এইটা, যদি এটা না হয় আমাদের নিজস্ব উদ্যোগ থাকতে হবে। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের জাতি সবাই একমত হবে, আমাদের আর্মিকে আমরা বসায় বসায় খাওয়াবো না। এই আর্মিরা অন্য দেশে যে অ্যাপার্টমেন্টের জন্য মিশন কামাবে আর যুদ্ধে যাবে না, তাদেরকে অবশ্যই যুদ্ধে চলে যেতে হবে। এমনি আমি বলছি এই আর্মিকে ঢেলে সাজাতে হবে, নাহলে ওয়াকার যাবে আরেক ওয়াকার আসবে, কিচ্ছু হবে না। আর আপনি যেটা বললেন এই দারিদ্র দেখে আমরা এইড নিব, এইডের মধ্যে যদি 50% যদি চুরি না করি, 25% চুরি করলেও তো অনেক টাকা, কাজে এই ব্যবসা করতে দেওয়া যাবে না। কাজে সেখানে আমরা মনে করি এইটা একটা বড় ইস্যু, এটা একটা বড় সুযোগ। এটাকে আমরা সবাই মিলে যদি অল কোয়ার্টার থেকে যদি বলি যে জাতিগত ঐক্য ভাবে যদি মনে করি ইউনিভার্সিটি হাতকে শক্তিশালী করা, এই একটা সুযোগ। আমি আপনাদের সকলের সাথে একমত। তবে আমি অল্টারনেটিভ কথা বললাম, আমাদের অভিজ্ঞতা আছে, জেনারেল জিয়া রহমান যেভাবে সমাধান করছে সেটা কিন্তু ওয়ার্ক হয়েছে, কাজ হয়েছে, এই জন্য তাকে আমি ক্রেডিট দিই। ওকে, থ্যাংক ইউ। ডক্টর মাসুদ একটা কথা, উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটা কাজ করেছিলেন, আমার মনে হয় তৎকালীন বার্মার প্রেসিডেন্ট ছিলেন নেউইন, যখন এই রোহিঙ্গা ইস্যুতে তারা আপরাইজিং শুরু হলো, জিয়াউর রহমান সাহেব কিন্তু ওই মামুন ভাই ঠিক যেভাবে বলেছে ঠিক একইভাবে জেনারেল নেউইনকে ফেস টু ফেস বলেছিল দ্যাট আই এম গোয়িং টু স্টার্ট আর্মিং রোহিঙ্গা, ইফ ইউ ডোন্ট টেক দেম ব্যাক দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু ডু। আর এটা যখন জিয়াউর রহমান সাহেব বলছে, জিয়াউর রহমান সাহেবের দুইটা ব্যাকআপ ছিল, আমেরিকা থেকে তার 100% ব্যাকআপ ছিল, আর ওই সময় একটা দুর্বলতা ছিল, ভারত মায়ানমারে এখন বর্তমানে প্রতি বছরে ভারতের ইনভেস্টমেন্ট মায়ানমারে তার থেকে $5 বিলিয়ন, যেটা হইতেছে 1/3 অফ মায়ানমার বাজেট, যেটা ইন্ডিয়া এখন ইনভেস্ট করে। কিন্তু ওই মুহূর্তে ইন্ডিয়ার এই ইনভেস্টমেন্টটা ছিল না। এখন আমরা এই রোহিঙ্গা সমস্যা নিয়ে যদি কথা বলতে যাই, তাইলে আওয়ামী লীগের বহু আগে উচিত ছিল যে আমরা যদি বলতাম যে ঠিক আছে আমরা তাদেরকে আর্মস করব, আর্ম করব, তাদেরকে ট্রেনিং করাইয়া আমরা ব্যাক করাইয়া দেবো, পুশ ব্যাক করবো। এই কাজটা হাসিনা করে নাই, কারণ করে নাই আপনি যেটা বলছেন তার নোবেল পাওয়ার শখ ছিল। এখন আমরা এই প্রসঙ্গটা আলাদা করি, এই জন্য আলাদা করতে চাচ্ছি, রোহিঙ্গা সমস্যা নিয়ে অন্য আরেকদিন আমরা কথা বলবো। কিন্তু আজকে অ্যান্টোনিও গুটেরেস আর একটা কাজ করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে উনি ইনভাইট করেছে। এখন প্রত্যেকটা দলকে উনি ইনভাইট করার পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট পিছনে কি করে গিয়েছে, দুর্নীতি করেছে, উল্টাপাল্টা যা কিছু করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। অ্যান্টোনিও গুটেরেস প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসিয়ে বলছে যে এই হয়েছে, বাংলাদেশ এইখানে হিউম্যান রাইটস ভায়োলেট করছে, এইখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, তোমাদের এইখানে কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে এই দুর্বলতা গুলো আছে। অ্যান্টোনিও গুটেরেস প্রত্যেকটা সাবজেক্টে ওখানে ব্যাখ্যা করছে এবং বলছে যে তোমরা এগুলো ফিক্স করা বাদ দিয়া তোমরা নির্বাচন দিতে পারো না, তোমরা যদি নির্বাচন দাও এখানে তোমাদের সফলতা বলতে কোনো কিছু হবে না, তোমাদের দেশটা আবার ওই পুরানো যেই রদ্দিমাল ছিল ওখানে ব্যাক করবে। এখন আমি একজনের একটা ছবি দেখাবো আপনাদের, ওই মিটিং থেকে বিএনপি মহাসচিব এবং ভারত থেকে আগত রয়ের মনোনীত দালাল এবং ভবিষ্যৎ বিএনপির মহাসচিব তাদের মন্তব্য দেখেন। জাতিসংঘের গোল টেবিল বৈঠক কেন আমি বুঝি নাই। সালাউদ্দিনের থুতমাটার দিকে তাকায় দেখেন আর মির্জা ফখরুলের দিকে তাকায় দেখেন, আমার মনে হয় দুইজনের এক শিরা ব্যারাম হইছে, ওল নিয়ে তারা আর রাখতে পারতেছে না, তাদের থুতমার দিকে তাকায় দেখেন। এখন তারা বলছে তারা এটা বুঝে নাই। ডক্টর মাসুদ, এর আসলে লিটারেট মিনিংটা কি যদি আপনি একটু ব্যাখ্যা করেন? এই যে ডোন্ট গেট মি রং, মির্জা ফখরুল কিন্তু শিক্ষিত, সালাউদ্দিনও কিন্তু সামওয়াট শিক্ষিত, কিন্তু জাতিসংঘের মহাসচিবের সাথে মিটিং থেকে বেরিয়ে
এই কথাটা বলা, এই গোল টেবিল বৈঠক কেন, আমি এটা বুঝি না। এই সাবজেক্টটা কি আপনি কোনোভাবে একটু আমাদেরকে বুঝাতে পারেন, ওনারা আসলে কি মিন করছে এই কথাটা দ্বারা? আপনার মাইক্রোফোন অফ মাসুদ ভাই, আপনার মাইক্রোফোন অফ। কোর্টে যখন বিচার টিচার হয় বা ট্রায়াল হয়, তখন দেখবেন যে আপনার লয়ার আপনাকে শিখিয়ে দেয় যে যখনই একটা কঠিন ব্যাপার চলে আসবে এবং সেটা উত্তর দিলে তোমার ক্ষতি হবে, বলবা মনে নাই, বলবো মনে করতে পারছি না। এটা একটা কমন আনসার কোর্টে। মানুষ যখন ফেস করতে চায় না তখন সেটাকে মনে নাই বলে। এটা সেই ধরনেরই একটা রোগ আর কি, যে যখন আলোচনার বিষয়গুলি তাদের বিপক্ষে চলে যাচ্ছে, জনতাকে যদি বলে যে এই আলোচনা করেছে, কিন্তু জনতার মনের কথাই আসবে তখন। এইটা তো তারা বলতে পারে না। তারা একটা জিনিস চাচ্ছে, জনতা চাচ্ছে না, এবং ইউনাইটেড নেশনসও চাচ্ছে না। ইউনাইটেড নেশনস ভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছে, সেটা যদি বুঝিয়ে বলে মানুষকে, তাহলে তার কিছু থাকলো না। এই জন্য তারা ওরা বুঝেই নেই। এটা হচ্ছে কোর্টের ওই সিস্টেম আর কি, যে কি বলা যায়, জনগণকে গিয়ে কি বলবো, বলবো বুঝে নাই, আমরা বুঝি নাই। এটাই হচ্ছে সবচাইতে বেনাইন উত্তর। এটা দিলে পরে আমাদেরকে আর জনগণকে ফেস করতে হবে না। যদি বলতে পারি যে বুঝেছি এই ব্যাপার, তাহলে আমরাই আমাদের কলে ফেসে যাব। ইটস বেটার না ফেসে যাওয়ার চাইতে বলা উচিত যে আমরা বুঝি নাই, ওরকম একটা নির্বিকার ভাব দেখিয়ে। রাজনীতিবিদরা তো যথেষ্ট ভালো তাদের ফেসের ইয়ে করতে, মানে বিভিন্ন রকমের এক্সপ্রেশন অত্যন্ত ভালো। তারা ওয়েল ট্রেইনড, খুবই ভালো। তারা ওয়েল প্র্যাকটিসড, রেগুলার প্র্যাকটিস করে তারা। কিন্তু মাসুদ ভাই, besides his facial expression, he can cry anytime he likes. My God, সে কান্দনে ভাই। এই মির্জা ফখরুল আর আমার মায়ের পেটের বড় ভাই, এদের কান্না দেখছি সমান ভাই, যে কোনো সময় হাউমা করে কান্দাবে। অভিনয়তে এদের চেয়ে বিজ্ঞ আর কেউ নাই ভাই। আমার নিজের বড় ভাইকে দেখছি কথা, নিজের টাকা নেওয়ার ক্ষেত্রে 14 আনা বুঝে 16 আনা বুঝে, কিন্তু যদি তাকে কোনো একটা জায়গায় ধরে বসেন হাউমা করে কান্দবে। মির্জা ফখরুলেরও একই অবস্থা, কথায় কথায় কান্দে। ওই বলছে কয়েকদিন আগে মুজিবের কোন মূর্তি ভাঙতে দেখা উনি বলছে ওনার কান্না বেরিয়ে আসছে, মানে সাবজেক্ট ওনার কাছে খুব কষ্টের মতো। এখন উনি বলছে ওখানে গিয়ে সে সাবজেক্টটা বুঝে নেয়। আমি জানি না উনি কোন জিনিসটা বুঝে নেয় আর কোন জিনিসটা না বোঝার মতো। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, মির্জা ফখরুলের এই কথাটা, হ্যাঁ মাসুদ ভাই বলেন। ওনাদের যে জিনিসটা আমি বুঝি না, বা আমরা বেশিরভাগ লোক বুঝি না, ওনারা বুঝেন না, তো আমরা যেটা বুঝি না সেটা যে আসলে এটা কি ওনাদের মতামত না পার্টির মতামত, জানি না আমি। কারণ পার্টির এই তারেক রহমানকে ইয়েতে যাওয়ার আগে আমি বলতে শুনেছি, আপনারা সবার মনে থাকবে যে জামাতে ইসলামী যখন উনি এদেশে ছিলেন, জামাতে ইসলামী আমাদের ভাতৃপ্রতিম একটা সংগঠন, আমাদের সাথে ভাই ভাই সম্পর্ক। দ্যাট ওয়াজ তারেক রহমান হিমসেলফ সেড। আপনারা মিলায় দেখেন, পিছনে করে দেখেন, হি সেড দ্যাট। আমি জানি, আমি পড়েছি। ওকে। আর এখন বিএনপির মধ্যে বামপন্থী একটা দল, যারা একটা বামপন্থী করতো, তারাই তো মেন চালিকাতে আছে। তারা ট্রাইং ইন্ডিয়ান প্রেসক্রিপশনে কাজ করছে। ইন্ডিয়া নেভার ওয়ান্টস যে বিএনপি আর জামাত একসাথে হয়ে কিছু কাজ করুক। সো দে আর ব্রেকিং ইট। এই কয়েকজন মিলে মিশতে দিচ্ছে না কোনোভাবেই। কিন্তু যদি এরা একসাথে মিশতো এবং একটা ন্যাশনাল গভর্নমেন্ট বানাতো, এগোতো, তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইররিলেভেন্ট হয়ে যায়, ভারত ইররিলেভেন্ট হয়ে যায়। ওই কারণেই তারা এখন পর্যন্ত অসম্ভব চেষ্টা করছে কোনোভাবেই যেন না মিশতে পারে বিএনপি এবং জামাত বা বড় বড় অন্যান্য দলগুলো একসাথে মিলতে না পারে। একসাথে মিললে পরেই জাতীয় সরকার হলেই ভারত আর কোনো কিছু সে থাকে না, সেটা চ্যাপ্টার এমনি বন্ধ হয়ে গেছে। এই জিনিসটাকে খুব, এটা আমরা বুঝি না। হোয়াই হি ইজ টেলিং দ্যাট, আমাদের বুঝতে কষ্ট হয় যেটা কি ওনার একার মতামত, না ওনাদের বামপন্থী কয়েকজন গ্রুপের মতামত, নাকি একদম পার্টি লাইনই তাই, সেটা আমরা জানি না। ঠিক আছে, এটা বুঝি না। আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আমি এই কথাটা জিজ্ঞাসা না করলেই না। মির্জা ফখরুল তো বিএনপির মহাসচিব, রাইট? না, উনি তো বিএনপি করেন। আচ্ছা, আমি ওনার একটা ভিডিও দেখাই, আপনারা একটু দেখেন। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি
বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনারা এই 4-3 জন আমার সাথে আছেন, আমাকে একটু বলেন তো, জীবনে কোনোদিন শুনেছেন উনি জিয়া রহমান সাহেবের মৃত্যু নিয়ে এই ধরনের একটা কথা বলছে? জিয়া রহমানের অ্যাসাসিনেশন নিয়ে উনি এভাবে একটা কথা বলছে? জনাব তারেক রহমানকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে ঝুলিয়ে পিটিয়ে কোমর ভেঙে দিয়েছে, এটা নিয়ে এই মির্জা ফখরুলের কোনোদিন এ ধরনের একটা কথা শুনেছেন? নিরপরাধ বেগম জিয়াকে হাজতে পুরে কত 7-8 বছর মেরে ফেলার উপক্রম করেছে, মির্জা ফখরুলকে কোনোদিন দেখেছেন এ ধরনের একটা মন্তব্য করতে ডক্টর মাসুদ? না, কখনোই দেখি নাই, এবং ওনাদের কোনো আস্ফালনও দেখি নাই এসব নিয়ে। ওনার খারাপ লাগে। উনি ভুলে গেছেন সেই ছবিটার কথা, যখন জনতা আসে তখন একটা স্লোগান থাকে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো রাজা খান খান হওয়াটা উনি আর মানতে পারছেন না। উনি সম্পূর্ণভাবে উনি প্রগতিশীল, প্রগতির বিরুদ্ধে ওনার স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রগ্রেশনের বিরুদ্ধে, অ্যান্টাই প্রগ্রেসিভ মানুষ উনি, যতই উনি প্রগ্রেসিভ নিজেকে বলুন না কেন। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি মির্জা ফখরুলের এই কথাটা যে উনি জাতিসংঘ মহাসচিবের সাথে কেন গোল টেবিল বৈঠক হয়েছে উনি বুঝেন নাই, এবং সালাউদ্দিনকে পাশে নিয়ে দুইজনের মুখভঙ্গি এমন ছিল যে ওনাদের মুখে বোধহয় কেউ গু মেখে দিয়েছে। বিষয়টা এরকম কেন ছিল ওনারা বুঝেন নাই। দুইজনেই কিন্তু শিক্ষিত, আসলে বুঝেন নাই বলতে আসলে কি বুঝাতে চেয়েছেন ওনারা? ওনারা যেটা বোঝাতে চেয়েছেন, একটা আমরা শুনেছেন যে হিজ মাস্টার ভয়েস, একটা রেকর্ড ছিল 78 LP, ওটা কুকুর, হ্যাঁ, হিজ মাস্টার ভয়েস। এখন হলো তাদের মাস্টার তো দিল্লি। এখন দিল্লি চাবে না যে বাংলাদেশে একটা জাতীয় সরকার হোক, দিল্লি চাবে না যে আজকে এতদিন পরে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র, শ্রমিক, কৃষক, সৈনিক সবাই একসাথে এসছে, এত বড় জাতীয় ঐক্য ইন্ডিয়া কখনো আশা করে নাই। তো এই কারণেই এখন জাতির মধ্যে যদি দ্বন্দ্ব লাগানো দেওয়া যায়, এখন প্রথমেই ওয়াকারকে দিয়ে বলাইলো যে ইসের কেন জামাতের এটা প্রত্যাহার করে দিল, জামাত তো খুব খুশি, তাদেরকে বলা হইলো যে তোমরাই আগামীতে সরকার গঠন করবা। হ্যাঁ, আর ওদিকে কি করলো, বিএনপি লুটপাট করতেছে, ছেলেগুলো খুব উৎসাহিত দিচ্ছে এবং টাইম লিঙ্গার করে, একদিকে জামাত তোমরা একটু টাইম লিঙ্গার করো, তোমরা দিকে পাবা, ঐক্য করো না, আর ওদিকে বিএনপি বলছে তারাও করে। এইভাবে দুই জায়গায় দ্বন্দ্ব লাগাইছে, একদিকে শিবির ঢুকাই দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে, আর একদিকে ছাত্র দলদের ঢুকাই দিচ্ছে এই শিবির বিরুদ্ধে কথাবার্তা। এই যে দুই ছাত্ররা যে এখন ক্যাম্পাসের ভিতরে আগামীতে যে মারামারি হানাহানি করবে না, এটা কি নিশ্চয়তা আছে? তো এখানে যে ইন্ডিয়ান গেম নাই এটা কেউ বলতে পারে না। তাছাড়া আপনি দেখেন না, আপনার ইসে তো কৃতজ্ঞ, এখন যদি ডক্টর শফিকুর রহমান যদি এই স্বপ্ন দেখে যে আর ফ্যাসিস্ট বলা যাবে না, মাফ করে দিলাম, যেখানে বন্যা হলো নোয়াখালীর সবাই বললো যে ওরা বাদ ছেড়ে দিছে, বলে না পানি ছেড়ে দিছে, এইগুলো নিয়ে আমরা প্রায় ভুলে যাই। এতে প্রশ্ন হচ্ছে যে যদি ক্ষমতা প্রেমিক রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ যদি মনে করে যে এখনো দিল্লি প্রেমিকা হিসাবে থাকবে, হ্যাঁ, প্রেমিকের ভূমিকা পালন করবে, তাহলে এতগুলো ফাঁসির এই দায়িত্ব জামাতের আমির কি নিবে? এই যে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা অনেক সময় অনেক কথাই বলে, আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের দেখেন মানি ট্রাপের মধ্যে এত বড় মানে কোটি টাকা খরচ করে, 1 কোটি, আমি হিসাব করে দেখলাম যে 100 টাকা করে হইলে 1300 টাকা হয়, প্রায় 1,30,00,000 টাকা দিয়ে আপনার ইন্টারকন্টিনেন্টালে তারা ইফতার করলো। এটা ট্র্যাপ, ইয়াং ছেলেদেরকে ভুলাচ্ছে। এত বড় অফিস, তারপর ওখানে তারা 2 কোটি টাকা দিয়ে মিস্ত্রি বিটিং করছে। এই যে বন্যার সময় 13 কোটি টাকা উঠলো, 3 কোটি টাকা খরচ করে 10 কোটি টাকা কোনো হিসাব নাই, বলে একটা রেখে দিচ্ছি, আর কোনো খবর নাই। তো এদেরকে তাড়াতাড়ি বড় বড় গাড়ি চড়ানো, এই ছাত্রদেরকে, এই বৈষম্য ছাত্র আন্দোলনকে বিচ্ছিন্ন করা। এই বৈষম্য ছাত্র নেতাদের ভিতরে টু শব্দ শুনবেন না, ওয়াকার সম্পর্কে টু শব্দ শুনবেন না। আমার কাছে বিভিন্ন ভাবে খবর আছে যে একটা অংশ তারা ওদের থেকে প্যাট্রোনাইজেশন পাচ্ছে। এখন একটা নতুন নাকি ওই যে আসিফ একটা বই লিখছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু থামেন। যে এই আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, আমি হারায়া যাব, যার জন্য আপনারা আমি থামাইলাম, বেয়াদবি নিয়েন না। কেউই জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে না, আপনার কথাটা তো ইউনিভার্সাল ট্রুথ। বিএনপি শুনছেন ওয়াকারের সমালোচনা করছে, এই যে বক্তব্য দিচ্ছে রাওয়া ক্লাবে, জামাত ইসলাম শুনছেন ওখানে গিয়ে কথা বলছে, তারপরে অন্যান্য বামপন্থী রাজনীতিবিদরা শুনছেন ওয়াকারের বিরুদ্ধে কোনো কথা বলছে। আচ্ছা, সব হুবরির বাচ্চা হুবরিরা বৈশা
শুধু ইউনূসের এইটা হয়েছে, ডক্টর ইউনূস এইটা পারে না, ডক্টর ইউনূস ওইটা পারে না। এই কুত্তার বাচ্চারা আসলে ডক্টর ইউনূসের পাঞ্জাবের কোনা ধরে টানে, কিন্তু ওয়াকারের পাশার ধারে যাইতেছে না, কারণ ওয়াকার বন্দুক নিয়ে খাড়াই রয়েছে। বিষয়টা কি এমন? এক্স্যাক্টলি, শুধু ওয়াকার না, তারা দিল্লির বিরুদ্ধে একটা কথা বলে না, লক্ষ্য করেন। তারা ওয়াকারের বিরুদ্ধে বলে না, দিল্লি। এখন এতটুক যে আপনি জ্যাকব মিলন, আই স্যালিউট ইউ, যে আপনি এত কষ্ট করে এই যে এখন বলে যাচ্ছেন। আর আমার তো আগে যেভাবে বলতাম, এখন আপনার মাধ্যমে আপনার বিষয়ে বলছি। এখনো আমার কিছু বন্ধুরা এই ব্যাপারে কিছু বলতে চায় না, কিন্তু আমাকে চিনে ভালো করে, আমি তো আগে গোড়াই চিনি। এখন যারা জাতীয় নেতা, তাদেরও আমি 20 বছর আগে থেকে রাজনীতি করি, কি বলেন বামপন্থী, জাতীয়তা, যাই বলেন না কেন। প্রশ্নটা হচ্ছে, তারা এখন একটাই সুযোগ আমাকে বলে, বিভিন্ন মেসেজ দেয়, কে ভাই মামুন ভাই, আমরা তো দেশে আছি, আপনার মতো বলতে পারি না। আমি বলি, কেন আপনাকে বলতে মাথা কে দিয়েছে? আমি তো দেশেও বলেছি। কাজে এই কারণে আজকে আমাদের যে উত্তরটা আপনি আশা করছেন, বিএনপির 2 নেতা যে এত বড় সুযোগ ছিল তাদের, সেইখানে তারা অভিনয় করছে। আমি বলবো অভিনয় বিট্রে করছে একটা জাতীয় ইস্যুতে, তারা বুঝে নাই। তাহলে তাদের রাজনীতি থেকে ইস্তফা দেওয়া উচিত। সাধারণ বিএনপির কর্মীরা তাদেরকে ধরা উচিত। মামুন ভাই, আপনার এই কথার সাথে আমি একটু অ্যাড না করে পারছি না। আমাদের সাথে টকশো করতো কর্নেল রানা, আমাদের সাথে কর্নেল রানা নামে এক ভদ্রলোক টকশো করতো। আপনাকে আমি ইচ্ছা করে দেখলাম, সে ওয়াকারের প্রশংসা করার জন্য মনে হয় কত টাকা ঘুষ দিছে, না কোন জায়গায় প্রমোশন পাইছে, না কোথায় টাকা পাইছে আমি জানি না। সে খুব কষ্ট পাইতো যখনই আমরা ওয়াকারকে এবং আর্মিকে সমালোচনা করতাম। তো গতকালকে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, এত জাতীয়তাবাদী ভাব দেখাইলেন তো কথা থেকে দূরে সরলেন কেন? ভাই, আমার উপরে অনেক প্রেশার আছে, আমার উপরে এই আছে, আমার উপরে সেই আছে। তা আমি তখন বললাম, তাহলে ব্রিগেডিয়ার হাসান নাসির আর মেজর মহসিন তারা আমার সাথে কথা বলে, কই তাদের তো কিছু হয় না। এর অর্থ কি জানেন? ওই যে এভিয়েশনের ট্রেনিং পাইছে, এমন হইতে পারে তারে দিয়েই বিমান চালাইয়া জনগণের উপরে গুলি করাইছে। এই জন্য আর্মির কোনো বদনাম সে শুনতে চায় না, আর্মির কোন সমালোচনা সে শুনতে চায় না। এই ধরনের লোকজনদেরকে কি করা উচিত জানেন? উলন্দ কইরা পিটানো উচিত। এই তো হারামজাদা শুয়োরের বাচ্চারা যারা বলে আমরা দেশের রাজনীতি করি, আর্মিতে কর্নেল ছিলাম, বাল ছিল, এইসব শুয়োরের বাচ্চারা যারা নিজেরাও কথা বলবে না, আপনার মতো লোককেও বলবে ভাই আমরা দেশে এসে বাল ছিটছি। এরা দেশের বোঝা, এরা পরিবারের বোঝা, এরা সমাজের বোঝা। মামুন ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমেরিকার জেকব মিল্টনের মতো লক্ষ লক্ষ লোক থাকে, ডক্টর মাসুদের মতো লোক লক্ষ লক্ষ লোকজন থাকে, কোন কুত্তার বাচ্চারা দিয়ে হয় না বিডিআর পিলখানা নিয়ে কথা বলার জন্য। এই শুয়ারের বাচ্চারা, তো এদেরকে দিয়ে কি হবে আমাকে একটু বলেন আপনি। কথা বলে আমি মনে করি ক্রিটিক্স নট ফ্ল্যাটারার্স। আর আমাদের দেশে হয়েছে উল্টাটা, আপনি তার দোষকে সমালোচনা করবেন। আপনি লক্ষ্য করেন, আমি কিন্তু প্রফেসর ইউনূসকে আমি তার রেফারেন্স দিয়ে বলছি, উনি যেহেতু বলছেন প্রতি মাসে তাকে চিঠি লেখা, সমালোচনা করা, আমি কিন্তু তার 100% অন্ধ সমর্থক নই। কিন্তু উনার যেই দায়িত্বটা যতটুকু উনি করতে চাচ্ছেন এবং যতটুকু আমরা মনে করছি আমি কিন্তু সেই ব্যাপারে স্ট্রেট বলি। কাউকে যদি একটা বিশেষ কাজে আমি যদি সহযোগিতা না করি, তাহলে মুখে লিপ সার্ভিসে কোনো লাভ নাই। আজকে যদি আমার বিবেক যদি বলে যে আমাদের বাংলাদেশের প্রথম প্রবলেমেটিক হলো স্বাধীনতা সার্বভৌমত্ব, এটার জন্য দিল্লি, এবং এইটাকে যারা চিহ্নিত করতে ব্যর্থ তাদের রাজনীতি করা উচিত না। তারা দেশের সাথে বেইমানি করতেছে। তারা এই দেশের ধরেন হাজার হাজার কর্মী যারা বিএনপি করেন, শিবির বলেন, তারা কিন্তু নিগৃহীত হয়েছে, বিশেষ করে গত 16 বছরে। তাদের উচিত এখন নেতাদেরকে ধরা, যে ভাই আজকে আমরা বলেছি যে ভারতের দালালরা সীমান্তে ফিরে যাও, এই বিডিআরদেরকে বলা হয়েছিল, এবং তারা ভারতের যারা চলে গেছে তাদেরকে দেখেছে, এবং তারা যে বিজয় উল্লাস, এই বিজয় উল্লাসটা আমার কাছে মনে হয় 16 ডিসেম্বরে যেরকম বিজয় বাদ্য বেশি হয়ে গেছে 2 দিনের মধ্যেই। হ্যাঁ, তো কাজেই আজকে 7 মাসেও আমরা দেখতেছি আমাদের এখন প্রথম টেনশন হলো আবার যাতে না ফিরে আসে। তো কাজেই ওই যে ভারতীয় প্রেসক্রিপশনে যদি নির্বাচন করা হয় তাহলে তো তারা চলে আসবে। কাজে আজকে বডি ল্যাঙ্গুয়েজটা আপনি প্রশ্ন করছেন যে 2 নেতা, একজন হলো মানে সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি, আরেকজন হওয়ার জন্য, তারা 2 জনই ভারতের প্রেসক্রিপশন আছে। এই যে সালাউদ্দিন সাহেবকে আমি জিজ্ঞাসা করি, উনি এতদিন ভারতে কি করছিল? উনি কি ট্রেনিং এ ছিল? চলে আসলো আইসা এসএলএম এর গাড়িতে, এসএলএম এর গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে।
তারপর মিথ্যা কথা বললো যে আমি জানি না কার গাড়ি। এটা কি হতে পারে? জ্যাকব মিলার প্যারিসে আসলেন, আপনি আমার গাড়িতে চলতেছেন না কার গাড়িতে চলতেছেন আপনি জানেন না, এটা বললে বিশ্বাস করবে? কাজেই আজকে আমাদের একটাই কথা পরিষ্কার যে এই ব্যাপারে কোনো কনসেশন নাই, কোন ধরনের নির্বাচনে আলোচনা এই মুহূর্তে করা যাবে না। আমাদের এজেন্ডা দুইটা, একটা হলো ভারতীয় আগ্রাসন মুক্ত এবং এখানে যারা নাকি তাদের দ্বারা পরিচালিত হয়েছে তাদেরকে সবাইকে বিচার আওতা নিয়ে আসা, আর জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করা। তারপরে আমরা দেখবো নির্বাচন হবে কি হবে না। 2 থেকে 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, কোনো সময়সীমা বেঁধে দেওয়া যাবে না। ওকে, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে ব্যাক করব। নিরুনিরা আমি জানি আপনার জন্য অত্যন্ত টাফ হবে। আপনার দলের মহাসচিব এবং আপনার দলের নাঙ্গা ভারতীয় ফেরত সালাউদ্দিন, এই আপনি শুনেছেন ডক্টর মাসুদ কি বলছে এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন কি বলছে। ওনারা বলছে ওনারা মহাসচিবের গোল টেবিল বৈঠকটা ওনারা বুঝেন নাই। আসলে বিষয়টা কি, আপনারা কি, আপনি নিজেও কি বুঝেন আসলে গোল টেবিল বৈঠকে ওনারা কি বুঝছে বা বুঝে নাই? আপনি কি কোনো মন্তব্য করতে চান নাকি বলবেন ভাই এ বিষয়ে কথা বলবো না? একটু বলি। জি বলেন। হলো এখন আমার পকেটে যদি সাজানো গুছানো লিমিটেড কিছু প্রশ্ন থাকে আর যদি বলা হয় আমাকে যে তোমার এই প্রশ্নের মধ্যে তোমার যেটা কমন পড়বে তুমি সেইটারই উত্তর দিবা, কমন না পড়লে তুমি আর উত্তর দিবা না। এখন আমি তো ওখানে গেছি এই পরীক্ষা দিতে কমন কিছু প্রশ্ন নিয়ে, কিন্তু এখন আমার ওই প্রশ্নের ভিতরে কোনোটাই কমন পড়ে নাই। আমি কি লিখে আসব? আমি তো হোয়াইট পেপার জমা দিয়ে আসছি। তো আপনি কি মনে করেন মির্জা ফখরুল এবং সালাউদ্দিন তারা এই কাজটা করছে? এখন আমার দেশের দিকে তাকাইলে তো আমাকে এখন এই কথাটাই বলতে হবে, কারণ এখন আমাদের দেশের কিছু কিছু পলিটিশিয়ানদের যেভাবে মানে সুর চেঞ্জ করে গান গাইতে শুনি আমরা, তাই এছাড়া তো আর কিছু আমার বলার নেই। আমি ঠান্ডা মাথায় একটা জিনিস বলি নীরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, আপনি নিজে চিন্তা করতে পারেন আপনার দলের মহাসচিব মুজিবের জন্য কান্দে, ওনার জন্য মুজিবের জন্য খারাপ লাগে, কিন্তু গত 16 বছরে ওনার মুখ থেকে আমি একবার শুনি নাই জিয়াউর রহমানের মাজারের পাশে দাঁড়িয়ে উনি কাঁদছে। আমি একবার দেখি নাই বেগম জিয়া মারা যাচ্ছে এটা নিয়ে উনি কান্নাকাটি করছে। আমি একবার দেখি নাই তারেক রহমানের জন্য ওনার চোখের পানি ঝরছে, কিন্তু ওনার মুজিবের জন্য খুব কান্না। এটা হইতেছে মির্জা ফখরুল। মানে আমি বুঝি না এই নপুংসক লোকটা, এই লোকটা কেমনে বাচ্চা কাচ্চা পয়দা করছে আমি জানি না। আমার কেন যেন মনে হয় লোকটা হিজড়া নাম্বার 1। আর তার পাশে আবার দাঁড়ায় রয়েছে কক্সবাজারের কোন এক সময় জেলা কমিটির নেতা ছিল, পাউডার মাখা মুখটারে সাদা বাইন্দা বানাইয়া রাঙ্গা মুলা ভারতে ইচ্ছা কইরা 7 বছর থাকছে ভারতের কাছাকাছি যাওয়ার জন্য। তার একটা কম্পিটিশন ছিল চট্টগ্রামের আসলাম চৌধুরীর সাথে। আসলাম চৌধুরী মহাসচিব হবে না সালাউদ্দিন মহাসচিব হবে, দুইজনের কম্পিটিশন ছিল। এখন আসলাম চৌধুরীও ইন্ডিয়া যায় পয়রা থাকতো ইন্ডিয়ার দাবিদারি পাওয়ার জন্য। সালাউদ্দিন এই সুযোগটা কাজে লাগাইছে। সালাউদ্দিনের মুখে একবার শুনছেন আমাকে কেন গুম করা হয়েছে, আমাকে কেন ইন্ডিয়ায় পাঠানো হয়েছে? এই কথাটা সালাউদ্দিন একবারও বলে না। সালাউদ্দিন একবারও বলে না। কেন বলে না জানেন? তাকে হাজত থেকে ছাড়া হয়েছে। 7 বছর সে ইন্ডিয়ায় বসে বসে কি করছে? ডিম পাটছে নাকি বিজেপির পা চাটছে? তাকে জন্য এখানে পাঠানো হয় তৈরি কইরা। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এই একটা কথাই মনে হবে, ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না। ওকে, তো আপনার যদি এটা হয়, এই বিষয়ের উপরে সালাউদ্দিন এবং মির্জা ফখরুল তাদের নির্বাচনের বাইরে। আচ্ছা মাসুদ ভাই, সাবজেক্টটা রেটরিক না, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। গত 17 বছরে বিএনপি এই মির্জা ফখরুলের আন্ডারে একটা সফল আন্দোলন নির্বাচনের জন্য করতে পারে নাই। সরকার হটাও একটা আন্দোলন তৈরি করতে পারে নাই। নির্বাচন তো দূরে থাক, এখন তার মুখ থেকে ঘুম থেকে উঠে নির্বাচন, সকালবেলা ব্রেকফাস্টে যায় নির্বাচন, স্কুল কলেজে যায় নির্বাচন, বাজারে যায় নির্বাচন। নির্বাচনের বাইরে এই লোকটা কিছুই দেখে না। সাবজেক্টটা কি? ক্ষমতা নাকি ভারতের গুতা? ইউনূসকে সরাতে হবে। ডক্টর মাসুদ? দুইটাই। ভারতের প্রেসক্রিপশন এবং তাতে তার লাভ হচ্ছে যে সে পাওয়ারে আসবে, কিন্তু পাওয়ারে যদি নাও আসতো, শুধুমাত্র ভারতের প্রেসক্রিপশন হতো, তাহলেও সে এটা করে যেত। সে ওই প্রেসক্রিপশন অনুযায়ী চলছে এবং সে নির্বাচন নিয়ে আপনি চিন্তা করেন, সে বলে যে মোটা চাল মোটা কাপড় ছাড়া জনগণ সংস্কার বোঝে না। সংস্কার
জনগণ বুঝে না, জনগণ সংস্কার করার জন্যই জীবন দিয়ে দিল। আজকে সাধারণ জনতা আসলো কেন? যা হচ্ছে তা তারা পছন্দ করে না, তার চেঞ্জ চায়, রিফর্ম চায়, সংস্কার চায়। তার জন্য ১৫০০-এর বেশি লোক মারা গেল। জনগণ সংস্কার বুঝে না, যা মাথায় আসে তাই বলে আর কি। আপনি একা বুঝেন সংস্কার? সংস্কারের সমস্যা কি? সংস্কার ছাড়া একটা অথর্ব দেশ, ১৭ বৎসরে যে দেশটাকে সোমালিয়া বানানো হয়েছিল, ৭ মাসে সেই দেশটাকে তো আপনি সিঙ্গাপুর বানাতে পারবেন না। আমরা তো বহুবার শুনছি আপনারা সিঙ্গাপুর বানায় ফেলতেছিলেন, কই হয়নি তো। তো আপনার ইলেকশন এখন কেন দরকার? কিসের জন্য দরকার? সমগ্র বাংলাদেশে যদি আপনি এখন দেখেন, ভোট করেন কখনো জাস্ট ম্যান্ডেট নেবার জন্য। অলরেডি ম্যান্ডেট আছে এই গভর্নমেন্টের, সেটা আমি ভাই বলেছেন অলরেডি, দ্যাটস ট্রু। কিন্তু যদি ম্যান্ডেট নেন যে আমাদের ইলেকশন হওয়া উচিত কি না উচিত, 90% 95% লোক ইলেকশন চাবে না। যদি দেখেন ওইটা বিএনপিরা মনে 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 করে, বেশি লোক তাদেরকে সমর্থন করে। এখন আর ওই দিনটা নেই আমার কাছে মনে হয়। এখন টেম্পোর স্ট্যান্ড দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করা, টাকা নেওয়া, বিভিন্ন জায়গাতে জমি দখল করা, ভূমিদস্যুতা করা, এখন এগুলো মানুষ লাইক করে। এইগুলাতেই কমপ্লিটলি এনগেজড আছে বিএনপি, বর্তমান বিএনপি, এবং এইগুলো মানুষ লাইক করছে না। সো দে ওয়ান্ট, তারা তড়িঘড়ি করে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে তারা যেন একটা ইলেকশন করে ফেলতে পারে, হুইচ উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। মানে জনগণ চায় না একটা, আর ২ নম্বর হচ্ছে যে সংস্কারের পক্ষে ধীরে ধীরে প্রফেসর ইউনূস সারা পৃথিবীকে দাঁড় করাচ্ছে ইন ফেভার অফ দি রিফর্ম অফ দি কান্ট্রি। যখন গুয়েতেরেস বলে আমরা সংস্কারের পক্ষে আপনাদের সঙ্গে আছি, তখন ইটস এ স্টেটমেন্ট, শুধু নয়, ইট ইজ এ হিউজ সাপোর্ট, গ্যারান্টিড সাপোর্ট। অতএব তাকে টাচ করাটা এখন ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। উনি এখন টম ডিক হ্যারির মতো লোক না, উনি পৃথিবীতে বরেণ্য ব্যক্তি, এবং ওনার পিছনে বরেণ্য ব্যক্তিরা এবং শক্তিগুলো দাঁড়িয়ে আছে। তো করাটা সম্ভব না। জনগণকে সচেতন হতে হবে, এবং কোনোভাবেই, যেটা আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন, আমি এক্স্যাক্টলি ওই কথা বলতে, কোনোভাবেই আমরা এখনই ইলেকশনে যেতে চাচ্ছি না। আমাদের প্রয়োজনীয় অ্যাটলিস্ট নেসেসারি রিফর্ম যেগুলো, সেগুলো করেন। অনেকগুলো রিফর্ম আছে, প্রত্যেকটা রিফর্মের ইয়ে থেকে আসছে। About 65% of the reformation can be done without touching the constitution. সেগুলো করেন, সেগুলো করেন। 35% আপনাকে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। চেঞ্জ দি কনস্টিটিউশন অ্যান্ড ডু ইট। বাট অ্যাটলিস্ট কনস্টিটিউশন টাচ যদি চেঞ্জ করতে না চান এই মুহূর্তে, ডু দোজ 60%। কেউ নাম লিখতে চায় না। প্রফেসর ইউনূস সিমস টু বি এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। ওনার ম্যাচিউরিটির কাছে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। সুন্দর করে বলছেন যে এটা তো বলাই আছে, এই জিনিস আমরা চাচ্ছি, আপনারা কি কি চান, কি কি চান না, ডাক দিয়ে দেন, টিক করে দেন, টিক করে সাইন করে দেন। সাইন করলে আমরা ওটাকে ওয়েবসাইটে দিয়ে দেবো। ওই ওয়েবসাইটে যেতে চায় না কেউ, যে আমি বলবো একটা, ওইটা আর কেউ চায় না। সবাই জানে যে আমরা মিথ্যে কথা বলি সারাদিন উঠতে বসতে। এখন তা বিএনপি নেতা এও বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে পলাতক নেতাদের ফেরত নিয়ে আসবে। পলাতক নেতারা পলাতক কেন? তাদেরকে ফেরত নিয়ে আসবেন কেন? ওয়াই? আপনার এত দায় পড়ছে কেন? পয়সা কি খুব বেশি পাচ্ছেন নাকি? আর ইউ গেটিং রিয়েল টু মাচ মানি, যে বলতেই হচ্ছে আপনাকে। অতএব বিএনপির প্রত্যেকটা, আজকের দুঃখজনক হলেও সত্যি, যে একটা বড় দল, শহীদ জিয়াউর রহমানের দল, আজকে কি সেটা শহীদ জিয়াউর রহমানের সেই আদর্শে আছে? আই ডোন্ট থিঙ্ক সো। নাই, শিফটেড, ইট ইজ এ টিল্টেড পার্টি নাও। যাক, এনিওয়ে, আমি আবার ওই একটা কথাই বলবো যে আমাদের সংস্কার সময় দিতে হবে, সংস্কার করতে হবে, প্রফেসর ইউনূসকে থাকতে হবে। যদি পরবর্তীতে কথা ওঠে তাহলে আর্মির সাথে কি রিলেশন, আর্মির কি ইয়ে, এটা নিয়ে আমাদের ভাবনাটা আমরা আলাপ করতে পারি। ওকে ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা ফলো আপ কোশ্চেনে আসবো আপনার কাছে। এর আগে আমি মামুন ভাইয়ের কাছে যাই। মামুন ভাই, এত বড় একটা সফলতা, জাতিসংঘের মহাসচিবকে 4 দিন বাংলাদেশে আটকে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করালেন, সমগ্র পৃথিবীর দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে। যারা এই জাতিসংঘ মহাসচিবকে খুঁজে, সমগ্র পৃথিবীর অ্যাটেনশন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া এই ওনার ভিজিটটাকে এত ফোকাস করেন নাই। আপনি এই বিষয়ে আমি চাচ্ছি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ওরা করে নাই কেন? কারণ ভারতের এই বেশ্যার বাচ্চারা কাগজ ছাপায় আর ছবি ছাপায়, ভারতের মোদিরে ছাপায়।
এই কুত্তার বাচ্চারা কিন্তু অ্যান্টোনিও গুটেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা নিয়ে তেমন কোন কভারেজ দেয় না। এর কারণ কি? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনি কোন মিডিয়া বলতেছেন? এটা তো হাসিনা পেতাত্তার মিডিয়াই। এই 16 বছরে তো ওইদের মিডিয়া, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনি কি বলেন? আপনি যদি মিথ্যা প্রপাগান্ডা করছেন, আপনি যদি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, সে আপনি বিচারপতি হন, সাংবাদিকই হন, পুলিশই হন, কি ব্যবসায়ী হন, আপনাকে সকলের বিচার আনতে হবে। এই কথাটা এড়াতে চায়। কাজে এখন এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। 2 নম্বর হলো যে ওই যে আপনি হক সাহেব আছে না, হক কথা বলেন, ওই বেহক লোকরে আজকে মানুষ ভুলে যেতে বসছে। এই যে হকের বিচার কেন করবো না আমরা? আজকে যেসব নাকি সামরিক কর্মকর্তা রিটায়ার্ড হয়েছে তাদের উচিত তার উপরে অনাস্থা প্রকাশ করা। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি লক্ষ্য করছেন যে আপনার একটা 100 দিন চকশো দেখছিল সবাই, আমরাও অপেক্ষা করতাম যে প্রতি সপ্তাহে জ্যাকোবিলিয়ন বলবে। তো ওইখানেও দেখতেছি ওই নাগরিক টিভিতে আরেক ভদ্রলোকে নিয়ে আসলো, তো সেও দেখি যে খুব বিশাল প্রশংসা করতেছে একেবারে। আপনি নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ, আমি দেখি ওনাদের নাম বলতেছি না। ওনারা কি মনে করে আপনি এতদিন যেভাবে বক্তৃতা দিয়ে আসছেন, এখন যদি আপনাকে ডাকে নাগরিক টিভিতে, তখন তো ম্যাচ করবে না। তো মানুষ বলবে কি ব্যাপার, নাগরিক টিভি কাদেরকে প্রমোট করে? মামুন ভাই কেটে গেছে। আমি মামুন ভাই, আমি নিরুনিরা আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের মিডিয়া এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যান্টোনিও গুটেরেস, জাতিসংঘের অনারেবল মহাসচিব, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া কভার করে নাই। আমি গত 3 দিন 4 দিন প্রথম আলো, আমার দেশ, ইত্তেফাক, ইনকিলাব, এদের সব জায়গায় যাইতেছে, অ্যান্টোনিও গুটেরেস নিয়ে তারা কভারেজ করতেছে না। চিন্তা করতে পারেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে, প্রথম আলোর মতি কুত্তার বাচ্চা, ভারতীয় দালালের বাচ্চা, ভারতীয় বেশ্যার বাচ্চা, এর কোনো নিউজ নাই, কোথাও কোনো নিউজ করে নাই। এটা তো তারা করবে না, এরা তো বাংলাদেশের কোনো মিডিয়া না। আমি যে এর আগেও বা সবসময় যে আমি বলে আসছি যে এই যে আওয়ামী লীগ যে এটা বাংলাদেশের কোনো দল না, এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি না। এরা জাস্ট দেখাচ্ছে কাগজে কলমে বাংলাদেশি, কারণ এরা মনে প্রাণে ভারতীয়। আচ্ছা নিরা, আপনি কি অবাক হবেন আপনি যদি জানেন প্রথম আলো মতিউর রহমান ভারতের নাগরিক? আপনি কি অবাক হবেন? না, এখানে অবাক হওয়ার তো কিছু নাই। নট অনলি মতিউর রহমান, এরকম শত শত, আমি তো এখন বলবো হাজার হাজার বাংলাদেশি নাগরিক আছে যারা ভারতের নাগরিক, এবং তাদেরকে ওটা দিয়ে রেখেছে ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য, ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের মাটিতে তাদেরকে সেই নাগরিকত্ব দিয়ে রেখেছেন ওখানে। তো আপনি নিজেও আমার সাথে একমত হতে চাচ্ছেন যে আপনি অবাক হবেন না যদি আপনি শুনেন মতিউর রহমান ভারতীয় নাগরিক? আচ্ছা, আপনি আপনার কাছ থেকে একটা মতামত চাই। বহু আগের থেকে আমি বলছি মুজিব ফ্যামিলি হিন্দু ফ্যামিলি থেকে আসছে, এখন ফাইনালি বেরিয়ে আসছে শেখ নাসেরের পোলা হিন্দু, আসলে তার নাম হচ্ছে বিধান মল্লিক। এখন সাবজেক্টটা কি এই দাঁড়ায় যে আসলে এটা একটা হিন্দু ফ্যামিলি বাংলাদেশে আসছে মুসলমানদের ক্ষতি করার জন্যই? আপনি চিন্তা করে দেখেন, তার নাম হচ্ছে বাংলাদেশে তার নাম ভুয়া নাম দিছে শেখ সালাউদ্দিন, কিন্তু ভারতে তার নাম বিধান মল্লিক। তার বাবার নাম হয়েছে মুদিন্দ্রনাথ মল্লিক। তো আপনি কি বলবেন এই ধরনের আইডি মতিউর রহমানেরও আছে, প্রথম আলোর অফকোর্স আছে, শেখ হেলালেরও আছে, সবার প্রত্যেকজন, মানে যারা মানে শেখ পরিবারের যারা তাদের যে আছে তাদের তো কোনো সন্দেহই নাই, কারণ এরা তো আসছে ওখান থেকে এবং ওখানেই তারা ব্যাক করেছেন। তার মধ্যে কিছু একটা সময় এদেশের রাজত্ব খাটিয়ে যা ইনকাম করার, যাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করে তারা এখনো পারে গেছে। কিন্তু এখন আমাদের দেশের কিছু পলিটিশিয়ানরা তাদের পুনর্বাসন করার জন্য তারা এই ইলেকশন করছে। এখন তারা বলতে চাচ্ছে, কেউ তো বলতে চাচ্ছে, বা আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল সে যে বলছে যে মোটা ভাত মোটা কাপড়,
কই জনগণ তো মোটা ভাত মোটা কাপড়ের কথা বলেনি, জনগণ তো সে বিডিআর হত্যার কথা বলতেছে, জনগণ বলতেছে তনু হত্যার কথা, জনগণ বলতেছে ফেলানি হত্যার কথা, জনগণ বলতেছে পলিটিক্যাল গুণ খুম হত্যার কথা, এগুলোর বিচারের কথা চাচ্ছে। কিন্তু জনগণ মোটা ভাত মোটা কাপড়ের কথা বলে নাই। সে মোটা ভাত মোটা কাপড় আমি বলবো নুহু নবীর আমলে চলে গেছে। এটা বর্তমান এই শতাব্দীতে মোটা ভাত মোটা কাপড়ের কথা আসে না। এই জনগণকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, গুণ খুম আয়নাঘর করা হয়েছে, বাংলাদেশের জনগণ এগুলোর বিচার চাচ্ছে, এগুলোকে সামনে আনতে চাচ্ছে। কোন ইলেকশন কোন জনগণ চাচ্ছে না, এবং এই সব বিচার বিবেচনা না করে, সংস্কার না করে কোন ইলেকশনের কথা বাংলাদেশের মাটিতে আর চলবে না। পলিটিশিয়ানরা অনেক দেখিয়েছে, আমরা অনেক দেখেছি, বাট বর্তমানে আমরা এগুলো আর চাচ্ছি না। আমরা অনেক কিছু শিকার হয়েছি, বাট আমরা এখন এই ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাচ্ছি। এটা বটম লাইন, জনগণের কথা। ওকে ডক্টর মাসুদ, আপনাকে আমি ব্যাক করে ওই প্রসঙ্গটা যাব। হঠাৎ করে আমরা দেখলাম মুজিব ফ্যামিলির আসল পরিচয়টা ফাইনালি বেরিয়ে আসতে শুরু করেছে। আপনারা মনে করেন না এটা যা শুরু, আপনি ধীরে ধীরে বেরিয়ে যাবে। অলরেডি আনঅফিসিয়ালি আমি জানি, আমি বের করেছি হাসিনার নাম বেলা রানী সাহা, বেলা রানী সাহা ভারতে, এবং রেহানা শেখের নাম কমলা রানী সাহা, এবং সাইমা ওয়াজেদ পুতুলের নাম পুতুল রানী সাহা। তো এই আইডিটা আপনি দেখার পরে নীরা যদি বলে যে এখন প্রথম আলোর মতিউর রহমানেরও এই ধরনের কোন একটা আইডি আছে, মাহফুজা নামেরও এই ধরনের আইডি আছে, আপনি কি অবাক হবেন যে তারা জাতিসংঘ মহাসচিবকে কোন কভারেজ তারা দিতেছে না, কোন অবস্থাতে এটাকে প্রকাশ করতেছে না? টোটাল সাবজেক্টটা কি? তাদের কভারেজটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অর্বাচীন বালিকার মতন আবদার করে সেলফি তোলার ব্যাপারটা তারা বিরাট করে কভারেজ দিল। একটা সেলফি, 5 সেকেন্ডসের সেলফি একটা বিরাট কভারেজ পেল। বড় বড় ভাবে কথা বলা হলো, বিভিন্ন কাগজে আসলো, এই হলো সাংবাদিকরা, এই ভিনদেশি সাংবাদিকরা বিরাট করে তুললো তখন। কিন্তু 4 দিন, নট 5 সেকেন্ডস আর 4 সেকেন্ডস, 4 দিনের যেই আন্তর্জাতিক লেভেলে, ওয়ার্ল্ড লেভেলের যে সমস্ত আলাপ আলোচনা সেগুলো আসলো না। তো এটা বোঝাই যায় যে তাদের ফোকাসটা কোন দিকে। আর একটা জিনিস হচ্ছে যে এদের ট্রেনিংটা খেয়াল করবেন। সালাউদ্দিন সাহেবের ট্রেনিংটাও ছিল 7 বছরের, শেখ হাসিনার ট্রেনিংটা ছিল 6 বছরের। ট্রেনিং দিয়ে তারা পাঠায় এখানে মোটামুটি ব্রেন ওয়াশ করার জন্য, ওইটা ওদের রিকোয়ার্ড টাইম। এরা খুব বেশি মেধাবী না, নয়তো 1 বছর হয়ে যেত। 6টা বছর লাগে একজনকে কমপ্লিটলি ভারতীয় বানিয়ে ফেলতে। তো ওই 7 বছরে সালাউদ্দিন সাহেবও তাই হয়ে গেছে। ট্রেনিং পিরিয়ডটা কিন্তু একই আছে এদের। আর একটা হচ্ছে যে এই নাম, বাপের নাম পাল্টাতেই পারে, নিজের নাম যখন পাল্টে ফেললো, কিন্তু বাপের নামে খেয়াল করেন নামের চয়েসটা খুব মজার। মদীন্দ্রনাথ, মোদিরই লোকজনেরা, হ্যাঁ জন্মের সব লোকজন আর কি, অন্য কোনো চয়েস মোদি তাদের বাবা। আপনি দেখেন নাই আওয়ামী লীগের, আমি তো তাকে ধরেছিলাম এখানে আর একটা টেলিভিশনে, যে এমনকি ইংলিশটা পর্যন্ত ভালোভাবে বলতে পারে না। উই সাপোর্ট মোদিজি, মোদিজি। ইংলিশেরটা যে উই সাপোর্ট না, উই সাপোর্ট মোদিজি। এই হচ্ছে আজকের স্লোগানগুলি। জনগণ এক্সস্টেড, জনগণ বীতশ্রদ্ধ, এই সমস্ত। আমি জাস্ট রেজোনেট করতে চাই নীরা আপার সাথে যে জনগণ যেগুলো চাচ্ছে সেগুলো কোথায় ভাই? 57 অফিসারকে মেরে ফেললো, কোথায় সেটার বিচার? শাপলা চত্বরে শত লোককে মেরে ফেললো, যেটা আপনার ওই আল জাজিরারা বের করে ফেললো, সেটা কোথায়? সে বিচারগুলি কোথায়? গুম খুনের বিচারগুলি কোথায়? আপনারা তো গুম খুনের লোককে দেখছেন সামনে, ব্রিগেডিয়ার আজমিকে দেখছেন সামনে, ব্যারিস্টার আরমানকে দেখছেন সামনে, এই বিচারগুলি কোথায়? এইসব বিচার নিয়ে কোনো কথাবার্তা নেই, এইসব নিয়ে কোনো কথাবার্তা নেই। আমরা মোটা চাল মোটা ভাত চাই। নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো আসলে কি আওয়ামী লীগ কি এখন তারা শেষ পর্যন্ত বাবার নামও বানাইছে মোদিজি, মানে তাদের কাছে মোদি এখন বাবা। আজকে কিন্তু সম্পর্কটা, ডক্টর মাসুদ, সম্পর্কটা কি উল্টাপাল্টা হইল না? হাসিনারে সবাই স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন হাসিনার চাচতো ভাই শেষ পর্যন্ত হইলো শালা হয়ে গেল, মানে উল্টো হয়ে গেল না? মোদিজি যদি আবার আব্বা হয়,
হ্যাঁ, ওদের ওদের এই মোদিজিকে আব্বা বানাইতে সম্পর্কের যত হেরফের কোনো সমস্যা হয় না। আপনি আর কোনো নাম পেল না, সে মদীন্দ্রনাথ, খেয়াল করুন, ওইটাই তাদেরকে চয়েস করতে হলো। ক্যান ইউ ইমাজিন? এই এদেরকে আমরা রিহ্যাব করার চিন্তা করছে আমার বিএনপির মহান নেতারা। আমরা গেলে এদেরকে নিয়ে আসবো, এই লোকদেরকে নিয়ে আসবো যারা দুইটা পাসপোর্ট নিয়ে চলে, যারা মেইনলি ইন্ডিয়ান পাসপোর্ট এন্ড প্রেসক্রিপশন নিয়ে চলে, তাদেরকে আমরা আমাদের দেশে নিয়ে আসবো আবার ক্ষতি বৃদ্ধি করার জন্য। চিন্তা করেন। আচ্ছা, এরপরেও আপনি কি মাসুদ ভাই আপনি একটু মন্তব্য করবেন? এত কিছুর পরেও বাংলাদেশের কিছু লোক বলে হাসিনা ছাড়া কেউরে ভোট দেব না, আমরা অকৃতজ্ঞ হব না, হাসিনা আমাদের জন্য এই করছে, মুজিব আমাদের জন্য এই করছে, অথচ আওয়ামী লীগের বর্তমান স্লোগান এইটা। মাসুদ ভাই, এই লোকটা কি আসলে ডক্টরেট? এই লোকটা কি আসলে লেখাপড়া করছে? মেবি অনলাইন ডক্টরেট তো আছে এখন অনেক। হাসিনা ডক্টরেট $479 লাগে মাসুদ ভাই। হ্যাঁ, 479। ওনাকে আমি ধরেছিলাম, টেলিভিশনে। উনি বললেন যে, আমি বললাম যে আপনি মোদিজিরে নিয়ে কেন লাফাচ্ছেন? আপনার তো লাফানোর কথা ভিন্ন জায়গায়। আপনি মোদিজি তারপর হিন্দিতে ক্লিয়ার করতেছেন যে আমি মোদিজির চয়েস করা ভাষাতেই কথা বলছি। এটা করে আপনি বাংলাদেশের কিসের লিডারশিপ দিচ্ছেন? তখন সে বললো আই এম নট এ বাংলাদেশি। আমি বললাম যে টেলিভিশনকে বললাম যে প্লিজ নোট ইট ডাউন, যে উনি ডিনাই করছেন হি ইজ নট এ বাংলাদেশি। আই এম অ্যান আমেরিকান, আমি বাংলাদেশি না, আমি বাংলাদেশি নই। তার এরপরে যেন কখনো বাংলাদেশের কোনো দলের ব্যাপারে আপনাকে কথা বলতে না দেখি। তো এই হচ্ছে এই লোকের অবস্থা আর কি। না, আমি মাসুদ দা উইথ ডিউ অল রেসপেক্ট, অনলাইনে ডক্টরেট করে এবং অনলাইনে ডক্টরেট করলে আমি খারাপের কিছু দেখি না, কিন্তু এই ভদ্রলোক কি আসলে লেখাপড়া করছে? একটা মানুষের ন্যূনতম সেন্স থাকে, ন্যূনতম সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে। মানুষ তার বয়সকে যদি সম্মান না করে, নিজ বয়সকে, নিজের অভিজ্ঞতাকে, নিজের সম্মানকে, নিজের অবস্থানকে যদি সম্মান না করে, এর মতো লোককে মানুষ বলা আমি তো খুঁজে পাই না। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি ঠান্ডা মাথায়, আমরা এতক্ষণ আমি নীরার কথা শুনেছি যে তারা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের কথা। ডক্টর মাসুদ একটা ভালো কথা বলছে যে ভারতীয় ট্রেনিং করতে 6 বছর 7 বছর, এর সাথেও তারা 5 বছর ট্রেনিং দিছে, হাসিনারে দিছে 6 বছর, তারা দিছে 7 বছর। এই টোটাল ট্রেনিং পিরিয়ডটা কভার করে তারা বাংলাদেশে আসছে। আচ্ছা, সালাউদ্দিনের মতো একটা লোক বিএনপির মতো এত বড় একটা দলের মহাসচিব হওয়ার পদপ্রার্থী এবং সে ফ্রন্ট রানার, বিষয়টাকে কি আপনি বিএনপির জন্য অশনি সংকেত হিসাবে দেখেন না বিএনপির জন্য আশীর্বাদ? এখন বিএনপির টোটাল রাজনীতি তো কন্ট্রোল করতেছে দিল্লির চিকে, কি মুশকিল। আপনাকে তো আমি বলছি যে বাংলাদেশের যারা যারা ক্ষমতায় এই মাফিয়া সিস্টেমে রাজনীতি যাবে, সব জায়গায় বসে রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সব জায়গায়। আপনি মিডিয়া বলবেন সেখানে, ব্যবসা বলবেন সেইখানে, প্রশাসনে বলবেন সেইখানে, সাংস্কৃতিক বলবেন সেইখানে, উদিচি বলেন, যাই কিছু বলেন না কেন। এই যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়, বুঝছেন, এইগুলোকে আগের মতো ভালো রাখছে। এই যে একজন অ্যাম্বাসেডার, হ্যাঁ, সে এখন বললো যে বাংলাদেশের ব্যাপারে এখন আরো যে সিরিয়ালি যে আরো 1-10টা না 10-12টা যে অ্যাম্বাসেডার করবে না, এটা কি নিশ্চয়তা আছে? ওটা সব চুরি করছে। তো কাজে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন একটা জিনিস করা দরকার, যে এই নির্বাচন মানে যে টাকার খেলা। আমি সবসময় বলে আসছি যে একটা এমপি হলে তার যদি একটা হাই স্কুলের হেডমাস্টার বেতন এতটুকু কিছু পাবে, আর পাবলিক ট্রান্সপোর্ট পাবে, আর কোন রকম এই যে লোকাল ব্যবসা বাণিজ্য খাল খনন অমুক কোনো করতে পারবে, শুধু আইন প্রণয়ন করবে, তাইলে দেখবেন এই পেশা কেউ আসবে না। আর 2 নম্বর হইলো যে এই পর্যন্ত 93 বছর মানে 53-54 ইয়ার্স এর মধ্যে যতগুলো এমপি মন্ত্রী হয়েছে, সেক্রেটারি হয়েছে, তারা যদি দুর্নীতি থাকে আগামী 2টা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত। তাইলে দেখেন ক্যান্ডিডেট থাকবে না। বিএনপির প্রথম সারি যতগুলো নেতাগুলো 3বার 4বার মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, জাতীয় পার্টি বলেন অন্যরা বলেন, তাইলে বলবে না 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 আমরা রাজনীতি করবো না, এবং আমরা তারা মুসলেখা দিবে যদি বলা হয় যে এইসব চুরির টাকার হিসাব দাও। যেসব ছাত্র নেতারা এমপি মন্ত্রী হয়েছে আমাদের সাথে, আমি চিনি ওদেরকে সবাইকে। তো তাইলে দেখবেন এই তখন বলে না নির্বাচন চাই না, হ্যাঁ আমি ভাই রাজনীতি করবো না, আমার সম্পত্তি আমার নিও না। এটাই তো আসল কথা, যেখানে এত ক্রাইম,
সেখানে মূল কথাটা হলো দুর্নীতি, দুর্নীতির পিছনে টাকা। তো কাজে এখানে যেহেতু টাকা দিয়ে যদি ইন্ডিয়া কিনতে পারে, ইন্ডিয়া যা শোষণ করে লুণ্ঠন করে তার 1/3 যদি এদের পিছনে ইনভেস্ট করে, তাহলে আমরা এই নির্বাচন কেন চাই? আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই 53 বছর আন্দোলন করে আসছি, এই পর্যায়ে আমাদের একটা বিজয় হয়েছে। আমি মনে করি এই বিজয়টা হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট, এটাকে ধরে রাখতে হবে। পুরোপুরি তারা যায় নাই, এখন এই দালালদেরকে উৎখাত করতে হবে, দালালদের থেকে টাকা নিয়ে আসতে হবে। এবং যেখানে 45,000 ওরা বসে রয়েছে, আরো কত 45 লক্ষ দেশে বসে রয়েছে, আমাদের উচিত অনতিবিলম্বে কম্পালসারি মিলিটারি ট্রেনিং করা। আমাদের কমান্ডো যাবে, কমান্ডো যায়া ওয়ার্নিং দিবে দিল্লিকে, হয় তুমি যদি হস্তান্তর করো তাহলে আমি আমাদের কমান্ডো পাঠিয়ে দিব, দেখা যাক ওরা কলকাতা থাকে কিনা। এবং আমরা ক্যাম্পেইন করব কলকাতায় কোনো মুসলমান কোনো লোক যেন এই মমতা ব্যানার্জিকে ভোট না দেয়। আমাদের ফারাক্কা নিয়ে আমাদের কথাই বলতে পারতেছি না, কই বিএনপি তো জীবনে কথাই সব বলে না। কাজে এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়াকে রেসপেক্ট করি, ওনার ভুল ত্রুটি যাই থাকুক, ওনার কোনো বয়স হয়েছে, উনি 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, জিয়া রহমানের ভুল ত্রুটি যাই হোক, উনি এখন নাই। এখন এই জেনারেশনকে বুঝতে হবে যে পরিবারতন্ত্র, এই যে তারেক জিয়া যা বলবে তাই মানতে হবে, তো জয় যা বলবে হাসিনা তাই মানতেছে। আমাদের এখন কারো পরিবারের দাসত্ব করার জন্য নির্বাচন চাই না। যারা ভারতের কে বন্ধু বলে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। কাজে শত্রু দেশ থেকে সালাউদ্দিন সাহেব আসছে, তাকে তো অন্তপক্ষে আরো 7 বছর স্ক্যানিং করতে হবে, মাথা তার খোঁজ খবর নিতে হবে কি করছে। এইসব প্রশ্ন কোনো এই সাংবাদিকরা তারা করে না। আচ্ছা, আপনি 7 বছর কি করেছিলেন, কেন আপনি আসলেন না, হঠাৎ করে কেন পাঠানো হলো, এগুলো তো বেসিক জিনিস। কাজেই আমাদের প্রশ্ন আজকে পরিষ্কার, প্রবাসী প্রায় 1.5 কোটি, কেউ বলে 15-2 কোটি, খুব শীঘ্রই 2 কোটি হয়ে যাবে। আমাদের এইখান থেকে অনেক কিছু করা আছে, যার কারণে মাওলানা ভাসানী 71-এ যে প্রবাসী সরকারের গঠন করা ছিল, আমার দীর্ঘদিনের স্বপ্ন পুরো হয়েছিল, কিন্তু 126 দিনের মতো ছিলাম আমরা ক্ষমতায়, মানে আমাদের এই অ্যাক্টিভিটিস, কিন্তু একমাত্র ইউনূসকে দেখে আমরা তাকে সহায়তা হাত বাড়িয়েছি, যদি আমরা বিপ্লবী সরকারের কথার জন্য বলি। কাজেই এখন আমাদের প্রত্যেকটা প্রবাসীদের উচিত এই বিএনপির কিংবা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এদেরকে সামাজিকভাবে বয়কট করা, যেহেতু তারা এখন ভারতের প্রেসক্রিপশনে চলছে। কিন্তু আমার কোনো যায় আসে, আমি একটা মিটিং এ বলেছি যে আমার ভাই হোক বন্ধু হোক, তারা জনগণের শত্রু। মামুন ভাই, এখন আমরা শেষ একটা সাবজেক্টে কথা বলে আমাদের শো শেষ করব। ডক্টর মাসুদ, আমি আপনাকে দিয়ে শুরু করব আমার শেষ প্রশ্নটা। গত 16 বছরে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য টোটাল ইনভেস্ট করেছে 7,000 কোটি টাকা। এই হাসিনা মাগি 7,000 কোটি টাকা ট্রানজিট দেওয়ার জন্য ব্যবহার করেছে, খরচ করেছে। এবং এই 7,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বাংলাদেশ এ যাবৎকাল টোল কালেক্ট করছে, প্রফিট না, টোল কালেক্ট করছে 37 লক্ষ টাকা। এবার আপনি বলেন, হাসিনার নিজেকে দাবি করেছে হাসিনা নাকি শিক্ষিত, খালেদা জিয়া অশিক্ষিত। হাসিনা বলেছে তার ওখানে সব শিক্ষিত লোক, মাল, মোহিত, মোমেন, কামাল, এরা নাকি আছে সব শিক্ষিত লোক, এরা সরে এবিসিডি জানে, 2 আর 2 4 জানে। তাহলে 7,000 কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশের মানুষের রক্ত বিক্রি করে ভারতকে রাস্তা দিয়ে আমাদের টোটাল অর্জন 37 লক্ষ টাকা। বিষয়টাকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? এটার উত্তর দিচ্ছি, তার আগে এই উত্তর জিজ্ঞেস করেন দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে, বা ওনার কি যেন নাম, দেবপ্রিয় ভট্টাচার্য বা হোয়াট এভার ইট ইজ, ওনাকে জিজ্ঞেস করেন। উনি তো বলেছিলেন যে এই ট্রানজিট দিলে পরে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমাদের এত পয়সা ইনকাম হবে। আমি তো সিঙ্গাপুরের ধারে কাছেও দেখছি না কোনো কিছু। আমাদের দেশের মাটির উপর দিয়ে তাদের এই যে আপনি দেখাচ্ছেন যে ট্রাকগুলি যাচ্ছে, ট্রেনগুলি যাচ্ছে, গার্ড দিবে কারা? আমাদের সোলজাররা, আমাদের পুলিশ, আমাদের আর্মি গার্ড করবে। তাদের কোনো চেকিং হবে না, কোনো কাস্টমস চেকিং নাই। একটা দেশের উপর দিয়ে যেতে গেলে যে কাস্টমস চেকিং এর দরকার হয়, ইটস নট রিকোয়ার্ড। তারা স্ট্রেট চলে যাবে ইন্ডিয়ান জিনিস। এবং তাদের এর মধ্যে আমি আপনার শো দেখেছি আগেও, আপনি প্রশ্ন করেছেন যথার্থভাবে যে এর মধ্যে কি আছে কেউ জানে না, কারো জানার অধিকারও নাই। শেখ হাসিনা বলে দিয়েছে কোনো চেক হবে না, চলে যাবে ইন্ডিয়ান জিনিস। এবং পোর্টে কাজ করছে, পোর্ট আমাদের, পোর্টের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটা ইন্ডিয়ান, মোংলা পোর্ট এন্টায়ারলি কন্ট্রোলড বাই ইন্ডিয়ানস। এটা ছিল শর্ত, এবং এটা ছিল, এগুলো সাইন করে 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 ফেলছিল সব। আমাদেরকে শুধুমাত্র অঙ্গরাজ্য বলা ছাড়া সবই করে ফেলছিল তারা। আমাদের উপর দিয়ে ট্রানজিটে দিয়ে যাবে, আমরা পয়সা পাবো না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা ছিল টোটালি ইন্ডিয়ান
ইন্ডিয়া তার তার নিজস্ব লাভ নেওয়ার জন্য একেবারে চুষে নিয়ে গেছে বাংলাদেশকে, এবং এটাকে দিয়েছে আমাদের 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 না ওদেরই, আপনার সেই বেলা রানী সাহাবা বা শেখ হাসিনা। ডক্টর মাসুদ আমাকে একটু বলেন, এরপরেও কিছু লোককে আপনারা বলতে শুনেন, ইন্ডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, ইন্ডিয়ার জন্য আমরা জীবন দিয়া ফলাবো, ইন্ডিয়া এই করেছে, ইন্ডিয়া সেই করেছে। এদের আমি একটা উদাহরণ দেখাই আপনাকে, আপনি দেখেন। ৭১ জয় বাংলা বললেই গুলি করত, ৭১ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, ৭১ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, ৭১ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, ৭১ বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে তাদের নির্বাচন টার্গেট থাকলেও ডক্টর ইউনূসকে সরানো হচ্ছে তাদের মূল টার্গেট বা মূল কাজ। কারণ ডক্টর ইউনূসের জন্য তারা অনেক কিছুই করতে পারতেছে না, অনেক কিছুই তারা বাগিয়ে নিতে পারছে না। যদি একটা নির্বাচিত সরকার বা অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের মন মতো তারা অনেক কিছু করতে পারবে, তারা মনে করে, কিন্তু সেটা ডক্টর ইউনূসকে দিয়ে হচ্ছে না। আর এই জন্যই ডক্টর ইউনূসকে বিতর্কিত এবং তাকে সরানো হয়েছে ভারতের এখন মূল লক্ষ্য। দর্শক, যে কমিটির আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।